আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো কি অবস্থা? সাজিদ কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া জুবিন? বাঁচে গেছেন, না হলে ভাই পুলিশ পাঠাইতাম এখনই। না না, আজকে এমনিতেই নিতাম আর কি। ওই যে মনে কর যে ওই স্যাররা নিজেরাই হচ্ছে ক্লাসগুলা করতে পারতেছিল না, ঠিক করতে পারতেছিল না। মোটামুটি ঠিক হয়েছে, তাও একটা ম্যাডাম ক্লাস ঠিক করতে পারে নাই। কবে নিবে ঠিক করেনি এখন। মানে ওনার হাজবেন্ড নাকি করোনা পজিটিভ, একটু বাজে অবস্থা, এই জন্য উনি ছিল না মিটিং এ আর কি। আসসালামু বাংলাদেশের আলাইকুম ভাইয়া। নাটক দেখতেছি আর কি। বাংলাদেশে যে কি কি নাটক চলে রে ভাই! ভাইয়া আপনার বাসায় ভাই কয়দিন পরে র্যাব যাবে ভাইয়া? মানে আমি হাসবো না আসলে, মানে কি বলবো, মানে বিষয়টা হচ্ছে যে এত এই লেম এগুলোকে আসলে কি বলবো এই জিনিসগুলাকে এখন, মানে হাসতেও পারতেছি না। অসহায়ত্ব দেখে আর কি। বলে না যে আসলে সব জায়গায় অভিনয় করলে একটু ঝামেলা আছে। আপনি আচ্ছা সাজিদ সাবধানে বলতো, থাকেন ভাই, কি বললি? সাবধানে থাকেন। সাবধানে আমি থাকবো কেন? আমি কি করছি? না ভাই, বুয়েটের স্টুডেন্টের একটু সমস্যা হচ্ছে ইদানিং। কেন, কি হয়েছে? আমার কাজ কি হয়েছে? জি ভাই, আবার কার কি হয়েছে? আবার নতুন করে একটা দেখলাম। কি হয়েছে বুঝলাম না তো আসলে। এখানে কি মানে মানুষকে মজা নিতেছে নাকি? কি জানি ভাই, এখন বলতেছে তো ফাঁসাচ্ছে, কিন্তু আসল ঘটনা যে কি জানি না তো। এগুলো বাংলাদেশে শোন, প্রথমে যেটা হবে ওই সেম জিনিসটা হচ্ছে যে তোর কয়েকদিন চলবে আর কি। সেটা যাই হোক আর কি, কিন্তু ওই সেম নিউজই কয়েকদিন ধরে পাবি না, বুঝছস? এখন এই যে আবার আজকে একটা নিউজ পাইলো আর কি, বুঝছ না? এখন এটার পক্ষে বিপক্ষে অনেকজন যাবে, সেটা নিয়ে আবার বেশ কিছুক্ষণ কথাবার্তা বলবে, তারপরে আবার আরেকটা নিউজ আসবে। এগুলোই বাংলাদেশের, তো আসলে কি বলবো, নিজের জন্মস্থান, কিন্তু মানে হচ্ছে যে একটার পর একটা চলতেই আছে আর কি। আমি মানে কখনো বন্ধ দেখিনি আসলে। আমাদের মনে হয় যে আসলে কমেডিয়ানদের দরকার নেই আসলে আমেরিকাতে। কমেডিয়ান মানে আমেরিকাতে মানুষ হচ্ছে বা বাইরে মানুষ এত বেশি কনজাস্টেড থাকে কাজ নিয়ে, যে রিফ্রেশ হওয়ার জন্য বিভিন্ন তোর কমেডি টাইপের শো করে আর কি। এবং ওই শো গুলাতে মানুষ বিভিন্ন তোর হচ্ছে যে কি বলবো আর, মানে ডলারকে ডলার খরচ করে জাস্ট শো গুলা অ্যাটেন্ড করার জন্য যায়, কারণ রিফ্রেশ করার জন্য। বাংলাদেশে আসলে ওভারল্যাপ হয়ে গেছে, মানে এত কমেডি নিতে নিতে আর নেওয়া যায় না আর কি, বুঝছস? নিতে নিতে মানে তোর মধ্যে ইয়া চলে আসবে আর কি, বিরক্ত বোধ চলে আসবে। না ভাই, পুরো উড়ে দিয়ে খুব খারাপ লাগলো ভাই আজকে। আমি দেখি না, আমি খালি কোন একটা নিউজে দেখলাম যে প্রথম আলোতে দিচ্ছে যে ওর বাসায় এরকম র্যাব ঢুকছে আর কি। কাহিনী কি, ওর কি মানে ও আবার এর মধ্যে তো কিছু করেনি, হুট করে ঢুকছে ওর বাসায় নাকি? ভাইয়া বল। ওই তো ভাই এমনি খারাপ ভাই, সারা রাত ভাই ক্লাব টাবে পইরা থাকে ভাইয়া। ওই দিন ভাই যে ভাবটা দেখাইছিল ভাইয়া, মানে ধরছিল যে ভাইয়া ও মানে বাচ্চা খুব ভাইয়া নিষ্পাপ। জীবনও ভাই ক্লাবে যায় না ভাই, সারা রাত ভাই ক্লাবে পইরা থাকে। জানি না ভাই, ওর যে ব্যাকগ্রাউন্ড, ওর ব্যাকগ্রাউন্ড জাজ করলে বোঝা যায় ভাই। মানুষ মানে ও, ওকে তো চেনি না মানুষ। ওর ছবির জন্য কয়জন ওরে চেনে আর, তাই না? এগুলো এমনি আর কি, বুঝছো? এদের আসলে হয়েছে কি মানে ওই যে আহ ইয়ার কথা শুনছিস কিনা বা ইয়ার কথা জানিস কিনা? আরে কি যেন নাম ওর, এই ব্রাজিলের ওর নাম জানি কি, রোনালদো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে যে অনেক ভালো ইয়া করতো আসলে। এখন ওর বিষয়ে যে জিনিসটা প্রচলিত আছে আর কি,
ও কিন্তু খুবই তোর ইয়া ফ্যামিলি থেকে আসছে আর কি, বুঝছস? ও হুট করেই ভালো করে, ওর মনে কর যে একটা প্রতিবেদন করছিলাম, ও হুট করে ভালো করে বা টাকা পয়সা যখন ওর অনেক হয়েছে, আসলে ওর লাইফ রিডিং চেঞ্জ হয়ে গেছে। দেখ পরে কিন্তু ও এমন ভাবে ফল করছে, ওই মনে হয় একমাত্র প্লেয়ার, মানে প্লেয়ার আর কি, যা আসলে যে তোর একটা সাডেন টাইম জ্বলে উঠে তারপরে আর নাই হয়ে গেছে আর কি, বুঝছস? তো এদের ওই অবস্থা হয়েছে এরকম আর কি, মানে কয়েকদিন ইয়া হলে এদের মাথা ঠিক থাকে না, কোন জায়গায় কিভাবে কাজ করা লাগাচ্ছে। যাই হোক দেখ, আমরা হচ্ছে যে তোর একবারে ইয়াতে চলে আসছি আর কি, মানে শেষে চলে আসছি। তো আমাদের হচ্ছে যে তোর ডিফারেন্সিয়েশনের, আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন করছিলাম। তো আমি প্রথম দিন হচ্ছে তোকে কিছু প্রবলেম দেখাইছি, যেগুলো হচ্ছে ওয়ান ভেরিয়েবলের ছিল। বোর্ডটা একটু বাঁকা হয়ে গেছে, আসলে ঠিক করা লাগবে দেখ। আর সেকেন্ড দিন আমরা যে প্রবলেম গুলা করছিলাম, এটা হচ্ছে যে তোর সেকেন্ড মানে দুইটা ভেরিয়েবল কে কাজে লাগায় কেমনে আমরা হচ্ছে যে কোনো একটা ফাংশনের জন্য হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করবো আর কি। কারণ আমাদের এমনিতেই নর্মাল যে ডিফারেন্সিয়েশন গুলো, ওগুলো তো আসলে শেষ লিমিট, এটা যেটা হাবিজাবি করে করে আমরা অলমোস্ট শেষে চলে আসছি আর কি। কারণ আমরা এই পার্টটা পড়বো, আর আমাদের আরেকটা পার্ট বাকি আছে এনতম ডেরিভেটিভ, যেটার আমি একটা পোর্শন নিছিলাম, 15টার মতো মনে হয় দেখাইছিলাম এনতম ডেরিভেটিভ। আর একটা ফর্মুলা দেখাবো, তারপরে হয়তো এনতম ডেরিভেটিভ যেটা আছে এটা হচ্ছে যে তোর শেষ হয়ে যাবে। মানে আমরা অলমোস্ট শেষে চলে আসছি, প্রায় 90% এর বেশি হয়ে গেছে আর কি আমাদের, আর একটু বাকি আছে ডিফারেন্সিয়েশন। তো আমরা আজকে তোর ওয়ান ভেরিয়েবল আর হচ্ছে যে টু ভেরিয়েবলের কিছু প্রবলেম হচ্ছে যে তোর সাফল করে সলভ করবো আর কি। তো ওয়ান ভেরিয়েবল টু ভেরিয়েবলের কিছু প্রবলেম যদি আমরা করি, তাইলে পরে আশা করা যায় হচ্ছে আমাদের এমনিতে শেষ হয়ে যাবে। তো দেখ, আমরা হচ্ছে যে তোর গত 2 দিনে মনে হয় প্রায় 12, 13, 14টার মতো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ব্যবহার করছিলাম আসলে, বা যেটাকে আসলে আমরা বাংলায় বলি অন্তরীকরণের প্রয়োগ। হ্যাঁ, তুই যখন সামনের দিকে যাবি, আমি আগেও বলছিলাম, তো তখন আসলে তোর ঘুরে ফিরে খালি এই জিনিসটারই দরকার। মানে তুই যদি আসলে পরে যে কোনো কিছুই পড়িস না কেন, সেটা হচ্ছে যে তোর যে কোনো ডিপার্টমেন্টই যা না কেন, ঘুরে ফিরে দেখবি যে খালি তোর হচ্ছে যে যতগুলা প্রয়োগ তুই শিখতেছিস আর কি। যে ভালো কোনো একটা যেমন ধর, আমি যদি ইলেকট্রিক্যালের কথা বলি আর কি, ভালো কোনো ডিভাইস যদি তুই আসলে ইয়া করতে চাস, প্রোগ্রাম করতে চাস। আমি যদি সিভিলের কথা বলি, ভালো কোনো বিল্ডিং কনস্ট্রাকশন যদি করতে চাস, ওইখানে তোর যে ইকুয়েশন গুলো ডেভেলপ করা লাগে, মোস্ট অফ দ্য ইকুয়েশন হচ্ছে যে তোর সবগুলাই হচ্ছে, মোস্ট অফ দ্য বললে ভুল হয়, মোটামুটি 90% এর বেশি হচ্ছে যে তোর খালি ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে বের করা হয়। তা আমরা এর আগে আসলে মোটামুটি যে দুইটা অন্তরীকরণের প্রয়োগ করছিলাম, তাতে অলরেডি আমাদের ধারণা চলে আসছে জিনিসগুলা কেমনে কিভাবে করা লাগে আসলে। তো আমরা আজকে একটা অঙ্ক করতে চাই, একটা দুইটা তিনটা এমনি করে যতগুলা করা যায়। আমরা শুরুতে একটা অঙ্ক নিই আসলে। এই ম্যাথটা হচ্ছে যে তোর মোটামুটি বেশ ইম্পর্টেন্ট। তো আমি আসলে ম্যাথটা করানোর পরে যখন আমি এই একটা ম্যাথ করাই দিব, অথবা তোরা অঙ্কটা লেখার পরে যদি কেউ বলতে পারিস তাহলে ভালো, যে এটা আসলে ওয়ান ভেরিয়েবল নাকি আসলে তোর টু ভেরিয়েবল। ঠিক আছে? আমরা আসলে এরকম করে তোকে বললাম, মসজিদের জানালা দেখছিস কখনো? মসজিদের দেখবি যে নর্মালি আমাদের জানালাগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আসলে, বা বা আমরা হচ্ছে যে তোর নর্মালি জানালাগুলো গোল গোল জানালা আসলে কারণ নাই আর কি। জানালাগুলো নর্মালি হচ্ছে আমরা এরকম করে রাখি, এই যে এমন করে থাকে আসলে। কারো কারো দেখবি যে গ্রামের দিকে বেশিরভাগ এইটাকে লাগানো থাকে, এইটাকেও লাগানো থাকে। জানলাটা বেসিক্যালি এমনি করে খোলে, আবার এমনি করে বন্ধ হয়। আর শহরের দিকে তো ম্যাক্সিমামই তো থাই গ্লাস, ইভেন কি এখন বিভিন্ন শহর এলাকাগুলো তো সবাই থাই থাই গ্লাস, এবং জানলাগুলো দেখবি যে মোটামুটি হচ্ছে যে তোর রেক্টেঙ্গুলার। কিন্তু কারো জানলা কিন্তু এমন দেখিস না যে ত্রিভুজ আকারের জানলা, গোল আকারের জানলা, এরকম কিন্তু নর্মালি দেখা যায়। বাট মসজিদের জানালাগুলো আবার একটু ইউনিক টাইপের, মানে শেপটা একটু ইউনিক। মসজিদের জানালাগুলো মোটামুটি এরকম না, তাই না? দেখতো আমি যদি ভুল না বলি তাহলে কিন্তু এই যে এরকম না, মসজিদের বাঁকা হয়েছে অবশ্য। এই যে দেখ মসজিদের জানালাগুলো কিন্তু এমন আছে, তাই না? তার মানে দেখ এরকম টাইপের যে জানালাগুলো আছে, তো এই জানালাগুলোর বেলায় আমরা কিরকম বলতে পারি যে আমাদের দেখ লোয়ার পার্ট যেটা আছে, এক্স্যাক্টলি এই লোয়ার পার্টটা কিন্তু আমাদের একটা আয়তাকার শেপ, তাই না? দেখ যেটা একটা আয়তাকার শেপ না আসলে। আর আমাদের উপরের যে পার্টটা সেটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার শেপ। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কি মেপে দেখছিলেন নাকি? নর্মালি অর্ধবৃত্তাকার হয়, কিন্তু এটাকে আসলে পুরোপুরি বৃত্তের শেপ দেওয়া যায় না যদিও বা। তুই যদি আসলে তুই তোর পাশেই যদি কোনো মসজিদে আজকে বা কালকে বা পরশুদিন যখন নামাজ পড়তে যাবি, তখন তুমি গিয়ে এমনি জাস্ট মোটামুটি কিছুক্ষণ তাকায় থেকে মোটামুটি এরকম ম্যাক্সিমাম এরকম আর কি।
তা আমরা এরকম টাইপের একটা প্রবলেম করবো আসলে, সেটা হচ্ছে যে দেখ আয়তাকার একটি জানালার উপরের দিক অর্ধবৃত্তাকার। এই যে আমি ওইটার বর্ণনাই এখানে দিচ্ছি আসলে। আয়তাকার একটা জানালা, আয়তাকার একটি জানালা, আয়তাকার একটি জানালা যার উপরের অংশটা, যার উপরের অংশটা, যার উপরের অংশ অর্ধবৃত্তাকার এবং খোলা। খালি অর্ধবৃত্তাকারই না, অর্ধবৃত্তাকার বন্ধ না, আসলে অর্ধবৃত্তাকার খোলা। খোলা তো লাগবেই আসলে, তাই না? জানালা না খুললে আলো পানি কেমন আসলে। অর্ধবৃত্তাকার এবং খোলা আসলে, অর্ধবৃত্তাকার খোলা। তো তুই ইমাজিন করার ট্রাই কর, এই যে এক্স্যাক্টলি এটার সাথে সাথে ইমাজিন করার ট্রাই কর। তো আমরা তোকে এবার বলতেছি যদি জানালার মোট পরিসীমা, দেখ বিষয়টা হচ্ছে এরকম, যদি জানালার মোট পরিসীমা, মোট পরিসীমা আমি যতক্ষণে লিখবো তুই একটু ইমাজিন করার ট্রাই কর। পরিসীমা বলতে আসলে কি? পরিসীমা বলতে আসলে ওই পুরা জানালাটা যদি ফর্ম করার জন্য আমি এটাকে ফার্স্ট পয়েন্ট চিন্তা করি, তাহলে পুরা রাউন্ডটা ঘুরে আবার ওই পয়েন্টে আসতে টোটাল যতটা লেন্থ দরকার হয়েছে, এক্স্যাক্টলি এটাকে আমরা বলি পেরিমিটার আসলে বা পরিসীমা। তা আমরা বলতেছি যে মোট যে পরিসীমা, সেই মোট পরিসীমাটাকে আমরা আসলে কত মোটামুটি এদিকে যদি হয় 1, ওইদিকে 1, এইদিকে 1, 3, আর ধর উপরে মনে কর যে 2πr যদি করি তাহলে পরে মোটামুটি ধর কত এই 4-5 মিটারের মতো হবে। তো বড় করে লিখলাম যে আসলে 5 মিটার হয়। পরিসীমা কত? পরিসীমা যদি 5 মিটার, যদি জানালার মোট পরিসীমা 5 মিটার হয়, এটা একটা ডাটা তোকে বলে দিলাম, সাথে বলেও দিলাম যে পরিসীমাটা আসলে কি। তবে তার আয়তাকার অংশের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। তবে তার আয়তাকার অংশের, তবে তার আয়তাকার অংশের কি বের করতে বলছে? আয়তাকার অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ। বুঝতেই পারতেছিস, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় কর, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় কর। একটা বিষয় একটু লক্ষ্য করিস আর কি, দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। তো এখন এই টাইপের যে প্রবলেম গুলা তুই দেখবি যে সবসময় তোর একটা কন্ডিশন দেওয়া থাকে, যেটা আমরা এর আগেও দেখছি আসলে, তাই না? যে কন্ডিশন বলতে আসলে কিরকম টাইপের জিনিস, যেমন আমরা যদি প্রথম অঙ্কটার কথা বলি একবারে, যে গোলকের মধ্যে আমাদের বায়ু বুদবুদ আছে, সেটাকে আমরা ফুটা করে দিছিলাম, সেখান থেকে গ্যাস পরিবেশে ছড়ায় পড়তেছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ গ্যাস ছড়ায় পড়বে, ব্যাসার্ধ যখন 8 হবে তখন আসলে আমাদের পুরা যে সারফেস এরিয়া সেটা কিভাবে চেঞ্জ হবে, মনে আছে? আমরা একটা বইয়ের অঙ্ক করছিলাম, আমার মনে হয় যে মনে থাকার কথা আসলে। তা আমরা বলতেছি তার আয়তাকার অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এক্স্যাক্টলি সবই দেওয়া আছে, নির্ণয় করব তার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। কখন নির্ণয় করব? যখন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন এখানকার মধ্যে, যখন ওই জানালা দিয়ে, যখন ওই জানালা দিয়ে, যখন ওই জানালা দিয়ে ম্যাক্সিমাম, যখন ওই জানালা দিয়ে ম্যাক্সিমাম আলো ঘরে প্রবেশ করবে, ম্যাক্সিমাম আলো ঘরে প্রবেশ করবে, ম্যাক্সিমাম আলো ঘরে প্রবেশ করবে। এই যে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো আর, এটা হচ্ছে আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা কন্ডিশন আসলে। নরমালি ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো আছে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমি অ্যাপ্লাই করব কি করব না, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে পুরো অঙ্কটা পড়ার পরে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম অথবা মিনিমাম যদি দেওয়া থাকে, দেন ডেফিনেটলি আমরা জানি যে আমাদের প্রথমে কি করতে হবে, ফাংশন হচ্ছে একটা বিল্ড আপ করা লাগে। দেখ আমি তোকে আমাদের 9.9 এর সাথে এই অঙ্কগুলা মানে সাদৃশ্য বৈসাদৃশ্য যদি বলি, আচ্ছা তোরা কি হচ্ছে যে ইয়া পড়ার সুযোগ পাইছিলি একাডেমিকে, কি যেন বলবো, যোগাশ্রী প্রোগ্রাম পড়ার সুযোগ পাইছিলি? কেউ কি পড়ছিস যোগাশ্রী প্রোগ্রাম? না, আচ্ছা যাই হোক। তো যোগাশ্রী প্রোগ্রাম মানে জানিস, যোগাশ্রী প্রোগ্রাম কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল মডেল, জানিস কি এটা? কারণ যোগাশ্রী প্রোগ্রামে দেখবি যে তোকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে যেমন আমি আপেল আর কমলার ব্যবসা করব, তো এই দামে আপেল বিক্রি করে ওই দামে বেচলে আমার লাভের পরিমাণটা কেমন হবে, এরকম টাইপের কিছু মডেল রিপ্রেজেন্ট করা লাগে। এটাকে বলা হয় যোগাশ্রী প্রোগ্রামের ইংরেজি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং কথাটার মানে প্রোগ্রামটা বানাইতে যে যে ডাটা গুলা বা যে যে গ্রাফ গুলো তুই ব্যবহার করবি সেগুলো একটা লিনিয়ারিটি মেনে চলে। লিনিয়ারিটি কথাটার মানে হচ্ছে সরল রৈখিক। সেই জন্য যোগাশ্রী প্রোগ্রামে যদি অঙ্ক কখনো করিস বা যদি করার
যদি করে থাকিস বা যখন করবি আসলে, যদিও শর্ট সিলেবাসে নাই আসলে, তো যোগাশ্রী প্রোগ্রামের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলাকে লিনিয়ার, এটাকে বলে লিনিয়ার প্রোগ্রাম, কিন্তু বাস্তব জীবনের প্রোগ্রামিং গুলা সাধারণত লিনিয়ার প্রোগ্রামিং হয় না। তো লিনিয়ার প্রোগ্রামিং যদি না হয় তাহলে অন্য কোনো প্রোগ্রামিং হলে সেখান থেকে কি পরিমাণ লাভ পাবো বা আমার কি পরিমাণ লস হবে আসলে, বা আমি যদি বিজনেসটা আসলে 10 বছর রান করাই তাহলে আমার কি পরিমাণ লস হবে, প্রত্যেক মাসে আমাদের লস হওয়ার রেটটা আসলে কেমন, সেটার জন্য তোকে মানে ভালো লেভেলের ডিফারেন্সিয়েশন জানতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে বাইরে যখন বাইরেই শুধু বলবো না আর কি, তুই যদি আসলে বড় বড় যে জায়ান্ট কোম্পানি গুলো আছে, স্যামসাং বল বা অ্যাপেল বল বা এইচপি বল, ডেল বল, এরকম বড় বড় যে বা মাইক্রোসফট বল, গুগল, এরা যারা আছে আসলে, তো এরা যখন কোনো একটা ফোন লঞ্চ করে, এখানে দুই টাইপের লোকের কাজ সবচেয়ে বেশি। যদিও বা আমরা আসলে বলি যে কম্পিউটার সায়েন্স বিষয়টা এরকম না, আসলে এখানে দুই টাইপের লোকের অবদান সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কি, যেমন যখন আসলে তোর কোম্পানি ওয়াইজ যে ডিসকাশন হয় সেখানে কিন্তু সিএসসি এর কোনো কাজ নেই। কোম্পানি ওয়াইজ যখন ডিসকাশন হয় যে আচ্ছা 2019 সাল পর্যন্ত তো কোভিড ছিল না, 2020 সালে তো কোভিড এর প্রকোপটা অনেক বেশি, তার মানে মানুষের আয় কমে গেছে, অনেকে জবলেস হয়ে গেছে, তাহলে কি আমাদের ফোন কি আসলে এত কিনতে পারে? এই প্রশ্নের অ্যান্সার কিন্তু একজন কম্পিউটার সায়েন্স যার আছে ওর কিন্তু এই কাজ না। এই কাজটা ম্যাক্সিমাম যারা করে তারা হচ্ছে প্রবাবিলিটি যারা আসলে, মানে মোট কথা ম্যাথমেটিক্যাল মডেল যারা বানায়। আসলে ম্যাথমেটিক্যাল মডেল যারা বানায় তারা চিন্তা করে যে আচ্ছা আগে মানুষের ইনকাম এরকম ছিল, এখন যদি ইনকাম রেটটা এইভাবে কমায় আসে তাহলে আমাদের, কারণ তাহলে আমাদের মোবাইল কেনার রেটটাও কমায় আসবে। কারণ মোবাইল দেখ, তুই একটা মোবাইল কখন কিনবি বলতো? তোর যখন একটা ভালো কাপড় থাকবে, তোর নিশ্চয়ই জামা ছেঁড়া, তুই একটা ভালো মোবাইল কিনতে যাবি না। তোর যখন আসলে বাচ্চা কাচ্চার স্কুলের ফি বাকি আছে, তুই তখন নিশ্চয়ই একটা ভালো মোবাইল কিনতে যাবি না। তোর বাসার ফ্যান নষ্ট, তুই নিশ্চয়ই মোবাইল কিনতে যাবি না। তোর বাসার ফ্রিজ ভালো নাই, তো তুই নিশ্চয়ই মোবাইল কিনবি না দামি একটা ফোন, ধর আমি বললাম যে 1 লাখ বা 80-90 হাজার টাকার যে ফোন গুলা। তোর বাসার লাইট নষ্ট, তুই নিশ্চয়ই কিনবি না। তোর জব চলে গেছে, তুই নিশ্চয়ই একটা ভালো মোবাইল কিনবি না। তোর বাসায় অসুস্থ পার্সন আছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার, তুই নিশ্চয়ই ওইটা বাদ দিয়ে একটা ভালো মোবাইল কিনবি না। তো এরা এরকম অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে। তুই যখন ম্যাথমেটিক্যাল মডেলিং শিখবি, জিনিসটা খুবই মজার। ওরা তখন এর একটা মডেল করে, করার পরে বলে যে এরকম মডেলে যদি আপনি এই পরিমাণ ইনপুট দেন তাহলে এই পরিমাণ আউটপুট পাইতে পারেন। এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল আসলে। এবং এই ম্যাথমেটিক্যাল মডেলটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে, এটা হচ্ছে প্রবাবিলিটি যারা আসলে, মানে যারা পরিসংখ্যানবিদ বেসিক্যালি আমরা যারা বলি, তো এরা আসলে একটা সম্ভাবনা তত্ত্ব আছে, যদিও আমরা আসলে এগুলো জানি না। আমরা যে 2-4 লাইনের সম্ভাবনা জানি সেটা দিয়ে তো আর এগুলো জাজ করা যাবে না। তো তুই যদি আসলে মাঝে মাঝে দেখবি যে কিছু অনলাইন কোর্স অফার করে হার্ভার্ড বা এমআইটি, তো এগুলো সবগুলাই দেখবি যে প্রবাবিলিটির উপরে অফার করতেছে। তো এই জিনিসটাকে ওরা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে। এই দুইজনের কম্বিনেশন যখন এক হয়ে যায় যে না এই বছরে আমরা অ্যাপেলের, আমরা যদি এই বছরে 1 লক্ষ ফোন পুরো অলডে ছাড়ি, ওদের তো টার্গেট থাকে যে ইউএসএ কেন্দ্রিক আসলে, তো তাইলে আমাদের আসলে মোটামুটি 90,000 ফোন সেল হইতে পারে, ম্যাথমেটিক্যাল মডেল এবং প্রবাবিলিটি তাই বলে। তখন ওরা এক্সট্রা কিছু ফোন হয়তো বা মানে হচ্ছে যে অ্যাড করে বাজারে হচ্ছে ছেড়ে দেয় আসলে। তো এই যে তারপরে কতগুলো বানানো লাগবে, এটা হচ্ছে যারা প্রোগ্রাম ডেভেলপ করবে তাদের কাজ হচ্ছে এটা, যে প্রোগ্রামটা কিভাবে ডেভেলপ করবে। ওদের এগুলো আউটার মার্কেট নিয়ে ওদের কোনো প্যারা, বাইরে বিক্রি হইলো কি না হলো তাতে আমার কিছু যায় আসে না। মানে সিএসসি বা কম্পিউটার সায়েন্সের যারা, ওদের কাছে তো রাঁধুনি, ওরা রান্না করবে। তো এখন এই খাবার বাইরে চললো কি চললো না এটা থেকে আমার কাজ না, আমাকে যেভাবে বানাইতে বলছে আমি সেভাবে বানাই। ওরা কিন্তু নিজেরা প্রোগ্রাম করেন এই মোবাইলটার সামনে ডিজাইনটা কেমন হওয়া উচিত সেটার জন্য ওদের আলাদা ডিজাইনার থাকে আসলে। তারা যেভাবে বলবে সেভাবে ডিজাইন করে দিবে আসলে। এরা নিজস্ব কোনো ডিজাইন জীবনও হচ্ছে যে করে না আর কি সাধারণত। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, তো এখন এই যে এই ম্যাথমেটিক্যাল মডেল গুলার কাজই হচ্ছে এইটা। এই জন্য বাইরে যখন কেউ যদি একটা নর্মাল শপও দেয়, মানে একটা দোকান দিস্তা পরে সে চিন্তা করে যে আচ্ছা একটা ম্যাথমেটিশিয়ানকে ডেকে নিয়ে এসে বা পরিসংখ্যানবিদকে ডেকে নিয়ে এসে যে আমার দোকানটা রাস্তার এই পাশে, এখানে মানুষের ডেনসিটি এমন, আমার দোকানটাকে আমি এত টাকা ইনভেস্ট করতেছি, এখানে এই প্রোডাক্ট গুলো তুলবো, আমি একটা মডেল করে দেয় যে আমি আসলে এখান থেকে লাভবান হবো কিনা। কিন্তু আমাদের দেশে সাধারণত এই মানুষের খায় গায়ে দোকান দেওয়ার সময় মন চাইলে এখানে একটা দোকান দিবে, কিন্তু আসলেই কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এটা কিন্তু আসলে মানুষ বুঝে না আসলে। ঠিক আছে, তো যাই হোক, এখন এই যে আমি জানালা খুললে বেশি পরিমাণ আলো আসবে নাকি কম পরিমাণ আলো আসবে, এইটা হয়তোবা তোর আমার জন্য মনে হচ্ছে যে এটা একটা খুবই হাস্যকর ব্যাপার। যেমন অস্ট্রেলিয়ার ব্যাপারটা নিয়ে ধর সবাই যেভাবে হাসাহাসি করতেছে আসলে, যে বল গেলে নিয়ে আসা যাবে না, বা
মানে জিম শেয়ার করবে না, হেন তেন হাবি যাবি, বাট বাইরে কিন্তু এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। তো যদি আমার কেউ বলে যে আমি আমার ঘরে জানালা বানানোর জন্য ম্যাথমেটিক্যাল মডেল বানাবো, তাহলে পরে তুই হাসাহাসি করবি না? এক্স্যাক্টলি, বাইরের মানুষ কিন্তু হাসাহাসি করবে না, কারণ এটাই আসলে হওয়া উচিত। তা না হলে তুই অনেকেই দেখবি যে ঢাকা শহরের অনেক বাসায় তুই যাবি, দেখবি যে লাইট দেওয়া না ছাড়া নর্মালি আলো আসে না। তার মানে কি, তারা জাস্ট র্যান্ডম ডিজাইন করছে। কিন্তু আসলে যদি কোনো ম্যাথমেটিশিয়ানকে দিয়ে বা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে পারে এরকম কাউকে যদি বানাইতো, তাহলে পরে দেখছি যে বেশ সুন্দর আলো বাতাস আসতো। আবার দেখবি কিছু বাসায় প্রচুর পরিমাণে আলো বাতাস আসে। তো এই জন্য বিষয়টা হয় কি, যে এই সবগুলার ক্ষেত্রে প্রপার যে স্পেশালিস্ট যারা থাকে, তাদের সবগুলার কম্বিনেশনই হচ্ছে যে দেখবি যে বাইরের পুরো একটা সিস্টেমকে অনেক বেশি সুন্দর বানাইছে আসলে, ঠিক আছে? তো এখানে আমাদের বলা হয়েছে যে আয়তাকার একটা জানালা, যার উপরের অংশটা অর্ধবৃত্তাকার, এবং এটা অবশ্যই খোলা। এমন না যে আসলে খোলা, কেন বলছি যে এমন নয়, আসলে আটকানো, আবার তার এটা কিন্তু মাঝখানে কিন্তু কিছু নাই আসলে, হ্যাঁ। তো তারপরে বলছে যে পুরাটার পরিসীমা কত, 5 মিটার। তবে তার আয়তাকার অংশের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো কখন। ডেফিনেটলি মানুষের টার্গেট কি কোনোদিন কম আলো রুমের মধ্যে আসুক, এটা কি মানুষ চাবে না আসলে? তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষ চায় যে তার রুমের মধ্যে কম সূর্যের আলো আসুক আর কি, যাতে করে ঘর বেশি উত্তপ্ত না হয়। নর্মালি যারা একবারে টপ ফ্লোরের দিকে থাকে তারা এরকম চাইতে পারে, সুতরাং তাদের ডিজাইন আলাদা হওয়া উচিত। মানে আমাদের বাংলাদেশে যদি কোনো কারণে 7 তলা 1 থেকে 6 তলার জানালা একরকম, 8 তলা জানালা যদি আসলে ডিজাইন করে অন্যরকম দেয়, তাহলে বাড়াবাড়ি লাগবে যে আমার জানালা এরকম দিচ্ছেন কেন, এটা সেটা হাবি যাবে। কারণ এই টাইপের প্রবলেম গুলো আমরা সলভ করবো কিভাবে? দেখ, আমাদেরকে বলছে যে আয়তাকার অংশের দৈর্ঘ্য আর প্রস্থ বের করে, এটা হচ্ছে আমাদের কাছ থেকে ওরা চাইছে। ম্যাথমেটিক্যাল মডেল মানেই আসলে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে তুই যখন কোনো একটা জিনিস করতে যাবি, কাজই হচ্ছে যে ওরা তোর কাছ থেকে কিছু একটা চাবে আসলে, এবং সেই রেসপেক্টে তোকে কিছু ডাটা ওরা গিভেন করে দিবে। যেমন আমরা এখানে বলতেছি দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো কখন, যখন ঘর থেকে ম্যাক্সিমাম আলো আসবে। আচ্ছা, ম্যাক্সিমাম আলো কখন আসে? ম্যাক্সিমাম আলো, আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম মানে হচ্ছে যে যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে ইজ ইকুয়াল টু 0 ধরা। এই যে এই লাইনটা তোর মনে আছে তো, এখানে কি বলতো, যেমন আমি তোকে যদি বলি 9.9, সাপোজ তোকে বলা হইলো f of x is equal to x cube plus হচ্ছে 3x square প্লাস হচ্ছে 9x, এটার ম্যাক্সিমাম মান বের কর। তুই তখন বলবি যে আরে এটা তো সোজা, এটাকে খালি dy by dx করো is equal to 0 করো। প্রশ্ন হচ্ছে এখানে ফাংশনটা দেওয়া আছে, বাট আমার অঙ্কের মধ্যে কি ফাংশন দেওয়া আছে? না। কিন্তু অঙ্কের বিষয়টা পড়ে আমি একটা ফাংশন ডেভেলপ করব। এক্স্যাক্টলি দ্যাটস দ্য মেইন গোল অফ ম্যাথমেটিক্যাল মডেল। তোকে মানুষের মতো করে কিছু জিনিস বলবে, তুই জাস্ট সেই কথাটাকে একটা ফাংশন ডেভেলপ করবি, তারপরে তুই আসলে এটাকে এখন ম্যাক্সিমাম বানাবি না মিনিমাম বানাবি প্রকার ভেদে, সেটা যেভাবে মডেলিং করতে চায় সেইভাবে। বাট ডিফারেন্স হচ্ছে যে এখানে ফাংশন দেওয়া থাকে, বাট এখানে ফাংশন দেওয়া নাই। তাহলে আমাকে ডেভেলপ করতে হবে। লোকটা আমাকে বললো যে ভাই আমার জানালাটা এমন ভাবে বানান যেন লোয়ার পার্টটা আয়তাকার হয় এবং উপরের পার্টটা যেন কি হয়, একটা অর্ধবৃত্তাকার শেপ হয়। বললাম যে আচ্ছা ঠিক আছে। এখন চিন্তা করে দেখ, এটা যদি আসলে একটা আয়তাকার জানালা হয়, তাহলে পরে আমি কি বলতে পারি যে জানালাটা আমি এখানে আরেকবার একটু আঁকায় মুছে দিব আসলে। এই যে আমি এটাকে বললাম এটা একটা জানালা, আসলে বেসিক্যালি এই যে এটা। এখন এটা কিন্তু মাঝখানে দাগ দেওয়া নেই, আমি তোকে সুবিধার জন্য বলতেছি একটা দাগ দেওয়া ধরে নিলাম। কারণ দেখ, আমি যদি বলি যে এটা একটা অর্ধবৃত্তাকার, তার মানে নিশ্চয়ই এটা আসলে পুরোটা একটা বৃত্ত, কথার কথা। মানে এটা তো ইমাজিনারি, আসলে এই অংশটা তো আর আমাদের ভিজিবল নয়। তাহলে বৃত্তের জন্য এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের নাম দিলাম এক্স। তাহলে এটা যদি এক্স হয় ভাইয়া, তাহলে এটাও তো এক্স, ব্যাসার্ধ এটাও এক্স। এক্স আর এক্স মিলে 2x, 2x এ কিন্তু আমার আয়তক্ষেত্রের একটা বাহু হিসেবে কাজ করবে। তাহলে এটা যদি 2x হয়, তাহলে এটাও 2x। তাহলে এটাকে কত ধরবি ভাইয়া? এটাকে y ধরবি। ওকে ফাইন। তাহলে এটাও কত হবে ভাইয়া? এটা y হবে। তাহলে পরিসীমা মানে কি বললাম? চিন্তা করে বলতো, এখান থেকে শুরু করে একবারে পুরাটা ঘুরে আমি যদি আবার এখানে আসি, আচ্ছা আমি যদি এখান থেকে ঘোরা শুরু করি, তাহলে প্রথমে কার দেখা পাবো? পাবো y। এই জায়গাটা মানে আসলে কত? এটা একটা বৃত্তের কি, পুরো বৃত্তটা মানে হচ্ছে 2πr। 2πr মানে হচ্ছে পুরাটা, কিন্তু আমার দরকার অর্ধেকটা। তাহলে পুরোটাকে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? তাহলে পরে 2πr, আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত? x। কিন্তু ওই যে অর্ধেক যেহেতু দরকার, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা থাকবে না। তাহলে প্রথমে পাইলাম এইটা, তারপরে অর্ধবৃত্তাকারের জন্য পাইলাম এইটা, আবার পাইলাম কত? আবার পাইলাম y, এরপরে আবার পাইলাম হচ্ছে 2x। তাহলে এই সবগুলাকেই আমরা আসলে কি বলি? পরিসীমা বলি। এবং মজার বিষয় হচ্ছে যে এই পরিসীমা মানে আমাদেরকে বলে দিচ্ছে যে ভাইয়া এটা মানে 5 মিটার। তার মানে
আমি যখন মডেল করা শুরু করব তখন আমার মডেলের মধ্যে বলেই দিল এটা y, এটাকে বললাম 2x, এটাকে বললাম x, এই তো। তাহলে পরে এটা না রাখি, কারণ শুধু শুধু আমাদের তো জায়গা এত হবে না আসলে, তাই না? তো দেখ আমি বললাম যে y প্লাস এটা হচ্ছে পাই এক্স প্লাস y প্লাস 2x ইজ ইকুয়াল টু 5। এটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা একটা ফাংশন। তাহলে আমি কোশ্চেনটা আবার পড়ে দেখবো আরো কোনো ফাংশন বের করা যায় কিনা, কারণ আমি এই চ্যাপ্টারটা এই টাইপের অঙ্কগুলো যখন শুরু করি, যখন প্রথম দিন যেদিন থিওরি পড়াইছি ওই দিনই বলছি যে মেইন গোল হচ্ছে ফাংশন তৈরি করা, দেন খুঁজে বের করা এখানে ভেরিয়েবল কারা কারা, আই মিন কার রেসপেক্টে ফাংশনটা চেঞ্জ হচ্ছে। আদারওয়াইজ আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না, আমি তো হুট করে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, আমাকে জানতে হবে যে কোন জিনিসটা কার রেসপেক্টে চেঞ্জ। তাহলে পরে এখানে আমরা সবগুলোকে যোগ করলে কি পাই, এটাকে নিঃসন্দেহে বলা যায় 2 পাই প্লাস 2x প্লাস হচ্ছে পাই এক্স ইজ ইকুয়াল টু 5। বলা যায় কিনা? জি ভাই, এই পর্যন্ত বলা যায়। এখন এটাকে একটা সমীকরণ চাইলে বলা যায় আসলে। তো ঠিক আছে, এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে লিখে রাখলাম। তাহলে সমীকরণটাকে আমি ছোট্ট করে লিখে রাখবো, কারণ যেহেতু আমাদের এত জায়গা নাই, তাহলে আমি লিখে রাখলাম 2 পাই প্লাস 2x প্লাস পাই এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা কার আর কার মধ্যে সম্পর্ক নির্ণয় করে? এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক সূচক কি ফাংশন, যেটা আমরা এখান থেকে লাভ করলাম। আমার মনে হয় নেট কি আবার আসছে। আচ্ছা, যাই হোক, দেখ সাজিদ, পুরোটা বুঝতে পারছিস এই পর্যন্ত? জি ভাইয়া বুঝছি। তাইলে পরে এটাকে একটু মুছে দিলাম, কারণ জায়গা তো নাই, তাই না? ওকে, এবার বল তো কি বলছে। এবার বলছে যে হচ্ছে জানালা দিয়ে ম্যাক্সিমাম আলো আসবে। বল ম্যাক্সিমাম আলো কখন আসবে, বল কে বলতে পারবি ম্যাক্সিমাম আলো আসার শর্ত কি হতে পারে, বল। ভাইয়া এরিয়াটা ম্যাক্সিমাম হইতে হবে। গুড, এরিয়া। তাহলে তাহলে আমাদের এবার পরের কনসার্ন কি, বল এরিয়া। এরিয়াটা হচ্ছে আমার, আচ্ছা দেখ কেন এরিয়া, কারণ দৈর্ঘ্য প্রস্থ মিলেই তো আসলে তোর এরিয়াটার জন্য দায়ী। এখন দৈর্ঘ্য প্রস্থ গুলা ইনডিরেক্টলি বাড়ানোর কথা বলা হচ্ছে, মানে আসলে কি এরিয়া বৃদ্ধির কথা বলা হচ্ছে। এরিয়া বৃদ্ধি হওয়া মানেই তো জানালার জন্য দৈর্ঘ্য প্রস্থ বেড়ে যাওয়া, মানে কি আগের চেয়ে বেশি পরিমাণ আলো আমার রুমের মধ্যে চলে আসবে আসলে। তো এই যে এরিয়া, তাহলে পরে বলতো এখানে কয়টা এরিয়া পাবো। দেখ আমি এরিয়ার বেলায় একবার একটু চিত্রটা একটু বড় করে আঁকাই। তাহলে এরিয়া কত, এই অংশের একটা এরিয়া পাওয়া যায়। বলতো এটা যেন কত ছিল, এটা এক্স, এটাও এক্স আসলে। তাহলে পরে এটা যেন কত, এটা হচ্ছে 2x, এটা যেন কত, এটা হচ্ছে y। জুনায়েদ বলতো যে আমি যদি এখানে এরিয়া বের করতে চাই, তাহলে কয়টা অংশের এরিয়া বের করতে হবে? এরিয়া মানে কি, কালো করা অংশ, এই যে এটা। তাহলে পরে ভাইয়া এখানে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের এরিয়া কত হবে? 2x ইনটু y। আর একটা কি আছে, এই যে আমাদের অর্ধবৃত্তাকার অংশ আছে, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, আর মানে কত? এক্স স্কয়ার। কিন্তু এটা তো অর্ধবৃত্তাকার, তার মানে পাই আর এরিয়া এইটা প্লাস এইটা, কারণ টোটালটা মিলেই তো আমার আসলে ওভারঅল এরিয়াটা আমাদের দরকার, তাই না? আমাকে তো আর বলা নেই যে রেক্ট্যাঙ্গেল অংশটাকে বাড়াও বা উপরের অংশটাকে বাড়াও, যে আমি একটাকে ফিক্স করে বাকিটাকে বাড়াবো। আমাকে বলছে যে ওভারঅল লাইটেনিং যেন আমি আসলে এখান থেকে বেশি পাই, তার জন্য ওভারঅল যে এরিয়াটা আছে এটাকে আমি ইনক্রিজ করবো। তো যাই হোক, তাহলে এরিয়া মানে কত পাইলাম? এরিয়া মানে হচ্ছে যে 2xy প্লাস হাফ এক্স স্কয়ার। বলতে এরিয়াটা কার কার উপর ডিপেন্ড করে? এরিয়াটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে। সুতরাং এরিয়া ইজ এ ফাংশন অফ এক্স ইনটু, মানে সরি, এক্স কমা ওয়াই। তাহলে এরিয়াটা কয়টা চলকের উপর ডিপেন্ড করে? দুইটা। তাহলে এটা কত ভেরিয়েবলের প্রবলেম? এটা হচ্ছে 2 ভেরিয়েবল প্রবলেম। এটা হচ্ছে 2 ভেরিয়েবল প্রবলেম। আমি গতদিন কি বলছিলাম? গতদিন বলছিলাম যে ভাই দেখ আমরা আসলে 2 ভেরিয়েবলের প্রবলেম গুলা নরমালি করতে পারি না। তো সেই জন্য আমরা আসলে কি করি, 2 ভেরিয়েবলটাকে সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে যাই। সিঙ্গেল ভেরিয়েবলে কেমনে নিয়ে যাব? তাহলে এটাকে যদি আমরা বলি এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু, এটাকে বললাম 2xy প্লাস এটাকে বললাম হাফ, তারপরে এটাকে বললাম হচ্ছে কত, পাই, এটাকে বললাম এক্স স্কয়ার। ভেরিয়েবল আছে দুইটা, পাই আমি এক্স এ নিয়ে যাবো, আইদার আমি ওয়াই এ নিয়ে যাবো। কেমনে নিয়ে যাব? এইদিকে এই যে 2y টা দেখতেছিস, 2y মানে কি লেখা যায় বলতো? 2y মানে কি লেখা যায়? 2y মানে লেখা যায় 5 মাইনাস 2x মাইনাস হচ্ছে কত, পাই x। তাহলে পরে 2y মানে কি লেখা যায়? এইটা। তো আমি x ইনটু 2y এর জায়গায় কত বসাবো?
5 minus 2x minus the pi x plus এটাকে বললাম হাফ, এটাকে বললাম পাই, এটাকে বললাম x স্কয়ার। এই যে 2y এর মান একসাথে বসাইছি এরকম। তাহলে পরে দেখ এরিয়ার মধ্যে কি আমাদের কোনো y আছে না? এরিয়ার মধ্যে আমার আগে ছিল দুইটা ভেরিয়েবল, এখন আমি জিনিসটাকে চেঞ্জ করে নিয়ে আসছি একটা ভেরিয়েবলে আর কি। আমাদের যদি কখনো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিই এই টাইপের প্রবলেম গুলো সলভ করার সময় মোর দ্যান ওয়ান ভেরিয়েবল চলে আসে, আসলে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি দেখবো যে অঙ্কটা ভালো করে পড়ে এই দুইটাকে মিলে একটা নতুন ভেরিয়েবলে নিয়ে যাওয়া যায় কিনা। এই যে দেখ আমি একটা ভেরিয়েবলে কনভার্ট করছি, সুতরাং এরিয়া ইকুয়াল কত হবে? এটা হচ্ছে 5x minus 2x স্কয়ার মাইনাস এটা হচ্ছে পাই এক্স স্কয়ার প্লাস এটাকে বললাম হাফ পাই এক্স স্কয়ার। এটাও পাই এক্স স্কয়ার, এটাও পাই এক্স স্কয়ার, এটা হচ্ছে -1, এটা হচ্ছে প্লাস হাফ। -1 প্লাস হাফ যদি করিস তাহলে পাবি -হাফ। তার মানে এই দুইখানার বদলে আমি একবারে এরিয়া ইকুয়াল লিখতে পারি -5x minus 2x স্কয়ার মাইনাস হাফ পাই এক্স স্কয়ার। বল এইটাকে যদি আমি বলি ইকুয়েশন নাম্বার 1, কোনো সমস্যা আছে জুনায়েদ? এই পর্যন্ত বুঝতে পারছিস? কোনো কোশ্চেন আছে কারো এই পর্যন্ত? তারিন? না ভাইয়া। লেখা হইলে আমাকে বল, মুছে দিব। বুঝছো? লেখ, এটা লেখা হইলে আমাকে বল। ভাইয়া লেখা হইছে। ওকে, এবার কাজ কি বল? ম্যাক্সিমাম মিনিমামের শর্ত কি রুমি বল? এই যে এই পর্যন্ত যে লিখছি ম্যাক্সিমাম মিনিমামের শর্ত কি? dy/dx = 0 ধরে নিতে হবে। গুড, একবার ডিফারেন্সিয়েশন করে কত? 0। তাহলে পরে কত হবে এখানে? এখানে স্লোপ যদি বের করি তাহলে স্লোপ কত হবে? তাহলে dA বাই কত হবে? x এর সাপেক্ষে ভেরিয়েবল ইকুয়াল কত হবে? এই -5x পেতে আসলে 5x হবে -2x স্কয়ার। এটা কত হবে? এটা হচ্ছে 5 মাইনাস এটা কত হবে? -4x মাইনাস এটাকে বললাম হাফ, এটাকে বললাম পাই, এটা হচ্ছে 2x। ডিফারেন্সিয়েশন করলাম একবার, এটা তো চলেই গেল, তাহলে পরে লেখা যায় হচ্ছে 5 মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে পাই x, এটাকে বললাম হচ্ছে কত? dA বাই এটা হচ্ছে কত? dx। এই যে, তো তার মানে এই যে এই পর্যন্ত পাইলাম যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য তার স্লোপ ফিল্ড যেটা আসে এটাকে বলা হয় কত? এটাকে আমরা 0 ধরি আসলে। তো এই যে dA বাই dx ইকুয়াল 0, তাহলে 0 হলে কত হবে এখানে? 5 মাইনাস 4x মাইনাস পাই x ইকুয়াল 0। সুতরাং আমরা বলতেই পারি 5 ইকুয়াল কত হবে বল? 4 প্লাস পাই ইনটু হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু পাবো কত? 5 বাই 4 প্লাস পাই। যার পছন্দ হইতেছে না সে পাই এর ভ্যালু ইনপুট দিয়ে বসাইতে পারিস, কোনো প্রবলেম নাই। তাহলে x মানে কত পাইলাম? 8। আদৌ এখন x এর এই মানের জন্য ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো, তার জন্য আমাকে নেচার অফ স্লোপ চেক করতে হবে আর কি। তার জন্য আমাকে ডাবল ডেরিভেটিভ করা লাগবে। তো ডাবল ডেরিভেটিভের উদ্দেশ্য আসলে কি বল? ডাবল ডেরিভেটিভের উদ্দেশ্য হচ্ছে যে আমার স্লোপের নেচারটা আমি জানার ট্রাই করব যে আইদার ইজ পজিটিভ অর নেগেটিভ। এবার যদি আমি আসলে ডাবল ডেরিভেটিভ করি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস d স্কয়ার a বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু আমি লিখবো এটা হচ্ছে 0, এটাকে বললাম -4, এটাকে বললাম পাই। বলতো আমাদের এই মানটা কত আসছে? -4 মাইনাস পাই। এই ভ্যালুটা অলওয়েজ কি থাকবে? আহাত বল, এই ভ্যালুটা অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট। কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত তো থাকবেই। বল যে এই মানটা জীবনেও পজিটিভ হওয়া সম্ভব না, এটা আজীবনই কি থাকবে বল? নেগেটিভ থাকবে কি থাকবে নেগেটিভ না? নেগেটিভ থাকবে। জি ভাই। এক্স্যাক্টলি।
বল সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, এইটা সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হইলে এক্স এর ওই মান কি রিপ্রেজেন্ট করে, ম্যাক্সিমাম না মিনিমাম? বাই মিনিমাম। সাবধানে, সেকেন্ড ডেরিভেটিভ মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসছে, ঠান্ডা মাথায় সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসছে, তার মানে কি এক্স এর ওই মান ফাংশনের জন্য কি হিসেবে কাজ করবে, ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু? জুনায়েদ বল, ওর মনে হয় একটু ম্যাক্সিমাম ভাইয়া। ম্যাক্সিমাম, আসলে এক্স এর ওই মান কত, ম্যাক্সিমাম হবে আসলে। তাইলে পরে কি আসলে আমরা এই ভ্যালুটাকে গ্রহণ করতে পারবো ম্যাক্সিমাম হিসেবে? বল এই ভ্যালুটাকে যদি গ্রহণ করি তাহলে পুরো ফাংশনটা যে ম্যাক্সিমাম হবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে জুনায়েদ? না ভাইয়া। ওকে, এবার এই যে দেখ আহাদ একটু মিস্টেক হয়েছে আর কি, দেখ মনে কর বিষয়টা হচ্ছে এরকম, সহজ ভাবে বলি, এদিকে দেখ, এইদিকে দেখ, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আসলে ক্রিটিক্যাল পয়েন্ট মানে তো বুঝিসই আর কি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যে পয়েন্টের স্লোপ কত, জিরো হয়ে গেছে। এই পয়েন্টের স্লোপ কত বল, এই পয়েন্টে ডিএ বাই ডিএক্স কত হয়ে গেছে, জিরো। এই পয়েন্টে ডিএ বাই ডিএক্স কত হয়ে গেছে, ডিএ বাই ডিএক্স ইকুয়াল জিরো। আচ্ছা বল তো, তুই যখন এখান থেকে শুরু করে এই পয়েন্টে গেছিস তখন তোর ভ্যালুটা কি হচ্ছে, আস্তে 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 কি হচ্ছে, আস্তে 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 বাড়তেছে। তাহলে পরে এই জায়গায় দেখ ডিএ বাই ডিএক্স জিরো ধরার সময় ডিএ বাই ডিএক্স জিরো করলে এখান থেকে এক্স এর একটা ভ্যালু পাবি কি পাবি না বল, পাবি? জি ভাইয়া। পাবি। এখন আমাকে বলতো সেকেন্ড ডেরিভেটিভ তুই যদি এটা ঠিক অ্যাডজাসেন্ট পয়েন্ট মানে ঠিক জাস্ট রাইট এর একটা পয়েন্টকে যদি ডিফারেন্সিয়েট করিস তাইলে পরে স্লোপটা দেখ, স্লোপের মানটা কি হবে বল? স্লোপের মান কি হবে বল, ঠিক ডান পাশের পয়েন্টটাতে স্লোপটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। স্লোপটা নেগেটিভ। আচ্ছা সেকেন্ড স্লোপ মিনটা আসলে কি, যে ডিএ বাই ডিএক্স এর জাস্ট রাইটের পয়েন্টটার স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে এক্স্যাক্টলি ক্রিটিক্যাল পয়েন্ট এক্স এর যে ভ্যালু সেখানে ফাংশনটা কি মানে ছিল বল? এদিকে দেখ মানটা বাড়তেছে 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 বাড়তেছে, বলতে ক্রিটিক্যাল পয়েন্টে ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, এরপরে কি মানটা আর বাড়া পসিবল? ডান পাশের মানটা যখন তুই নেগেটিভ পাবি স্লোপের মান তখন তোর ভ্যালুটা কি ডাউনওয়ার্ড হইতেছে নাকি আপওয়ার্ড হইতেছে, মানটা বাড়ে না কমে বল? কমে ভাইয়া। কমে। তাহলে দেখ যেহেতু আমার ক্রিটিক্যাল পয়েন্টের জাস্ট রাইটের পয়েন্টটাতে স্লোপের মান নেগেটিভ, ক্রিটিক্যাল পয়েন্টের জাস্ট রাইটে স্লোপের মান নেগেটিভ, আই মিন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা ডিক্রিজ করা শুরু করছে না, তাহলে নিশ্চয়ই এক্স এর এই মানটা আমাকে ফাংশনের কি ভ্যালু দিবে বল, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম ভাইয়া। হ্যাঁ ম্যাক্সিমাম দিবে। দেখ তোর কাছে মনে কর তোর কাছে এখন আছে 10 টাকা, তোর কাছে এমনি করে 20 টাকা, তোর কাছে এইভাবে করে 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা, বল তোর স্লোপ বাড়তেছে না কমতেছে? তোর যদি টাকাটা এমনি করে বাড়ে তাহলে স্লোপ বাড়বে না কমবে? বাড়তেছে ভাইয়া। বাড়তেছে। এরপরে তোর টাকাটা যখন 100 হবে তখন আমাকে বলতো কিছুক্ষণ পরে তোর টাকা আবার 100, কিছুক্ষণ পরে তোর টাকা আবার 100, তাইলে পরে তোর টাকার কি কোনো পরিবর্তন আছে? না ভাইয়া। এরপরে তোর টাকা যখন আবার 95 টাকা হবে তাইলে পরে আমাকে একটু বলতো তোর টাকা 100 থেকে জাস্ট 95 হওয়া শুরু করছে, এটার মিনিংটা আসলে কি, তোর স্লোপ নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ ভাইয়া। নেগেটিভ ভাইয়া, গুড।
তাহলে পরে চিন্তা করে দেখ, তোর টাকা যখন কমা শুরু করছে, জাস্ট 100 জাস্ট রাইট পাশের পয়েন্টটা 95 টাকা, তাহলে ওই মুহূর্তের আগের বিন্দু মানে যেটা 100 টাকা ছিল, যেখানে ডিএ বাই মানে যেখানে তোর স্লোপের মান 0 ছিল, অর্থাৎ তোর টাকাটা ছিল 0, 10, 20, 50, 60, 70, 80, 90, 100, 100, 100, তারপর 95। তাহলে পরে দেখ 95 এমন একটা পয়েন্ট যে পয়েন্টে স্লোপের মান পাইছিস নেগেটিভ, তাহলে নিশ্চয়ই ঠিক তার আগের পয়েন্টটাতে তুই ম্যাক্সিমাম ভ্যালুতে ছিলি না মিনিমাম ভ্যালুতে ছিলি? ম্যাক্সিমাম ভাইয়া। এক্স্যাক্টলি, এটাই বোঝানোর ট্রাই করছি। তাহলে পরে বল, সেকেন্ড ডেরিভেটিভ যদি কারো নেগেটিভ হয় তার মানে কি ক্রিটিক্যাল পয়েন্টে জাস্ট রাইটে তার স্লোপ কি হয় ডাউনওয়ার্ড, তাহলে তার মানে কি অবশ্যই সে তার আগের পয়েন্ট মানে এক্স এর ভ্যালুর জন্য কিসে ছিল? ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে। ক্লিয়ার এখন? জি ভাই। এবার বল এখানে কত, এখানে তো নামতেই আছে, নামতে স্লোপ কি নেগেটিভ, স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ, এখানে বলতো স্লোপের মান কত? 0। তাহলে পরে এই যে সেকেন্ড ডেরিভেটিভ মানে কত? জাস্ট রাইটে, তাহলে জাস্ট রাইটে এখানে কত? ডি স্কয়ার এ বাই ডি এক্স স্কয়ার, এটা মানে কত আসবে? এটা মানে পজিটিভ আসছে, পজিটিভ আসা শুরু করছে, তার মানে কি নিশ্চয়ই সে তার আগের পয়েন্টে কি ম্যাক্সিমামে ছিল না মিনিমামে ছিল? বল। মিনিমামে ছিল ভাই। মিনিমাম ছিল। গুড, এই তো মনে কর বিষয়টা হচ্ছে এরকম, তোর কাছে 100 টাকা থেকে আস্তে আস্তে কমে কত আসছে? কমে আসছে মনে কর যে 90, তারপরে 80, তারপরে 70, তারপরে 60, তারপরে 50, তারপরে 40, দেন তোর টাকাটা যেই আবার 41-এ শুরু করবে, 41, 42, 43, তার মানে কি বল কোন পয়েন্টে তোর মান সবচেয়ে কম ছিল? 40-এর জায়গায় না। 40-এর জায়গায়, তার মানে কি 40-এর জাস্ট 40-এর জাস্ট ডান পাশের বিন্দুটা কত? 41, তার মানে সেকেন্ড পয়েন্টটাতে অর্থাৎ 40-এর জাস্ট রাইট পাশের পয়েন্টটাতে যদি 41 পাস, এটার মিনিং হচ্ছে যে তোর কি স্লোপের মানটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ভাই। পজিটিভ। তাহলে স্লোপের মান পজিটিভ পাইছিস, তাহলে কি তার আগের মানটা তোর কি ছিল? মিনিমাম না ম্যাক্সিমাম? বল। মিনিমাম। এই যে এখন ক্লিয়ার হইছিস? বল। জি ভাই। ওকে, তাহলে পরে দেখ এক্স এর যে ভ্যালুটা আমরা পাইছি, এক্স এর ভ্যালু কত পাইছিলাম? এক্স ইজ ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 5, এটা হচ্ছে 4 প্লাস 5। এই ভ্যালুর জন্য সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে? নেগেটিভ আসছে। তাহলে এক্স এর এই ভ্যালু যদি ফাংশনে বসে, ফাংশনটা আমাদের কাছে বানানো আছে তাই না? তাহলে পরে কি পাবো বল? তাইলে পরে ফাংশন যেন কত ছিল মনে আছে? 5 প্লাস, সরি 5 না, 2x প্লাস হচ্ছে y, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে y, এটা হচ্ছে ছিল কত? পাই x, এটা আবার ছিল হচ্ছে আর একখানা y, এই তো এটা ইকুয়াল মনে হয় 5 ছিল। আচ্ছা বল x এর ভ্যালুটা যদি আমি এখন এখানে বসাই, এইখানে, তারপর যদি এখানে বসাই, তাহলে y এর যে মান পাবো, এই x এর মান আর y এর মান, x এর মান আর y এর মান, বল আমার দৈর্ঘ্য কি ছিল? দৈর্ঘ্য কি x ছিল? আদনান বল। জি ভাইয়া, একটা এক্স আর একটা ওয়াই, দৈর্ঘ্য মনে হয় এক্সই ছিল। এই দৈর্ঘ্য x ছিল না 2x ছিল? ঠিক ছিল ভাইয়া। ছিল ভাইয়া, আমি এক্স ধরে করছি ভাই, আমি আগে করে আর এই ফেলছি যে ভাই। y, তাহলে এই যে দেখ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে পরে কত? এই যে x এর মান বের করা মানে কত? 2x এর মান বের করতে পারবি, তাহলে y এর মান তো এখান থেকে বের হলো। এই সেই দৈর্ঘ্য আর প্রস্থ যাদের জন্য আমার ওই জানালা দিয়ে ম্যাক্সিমাম পরিমাণ আলো ঘরে প্রবেশ করবে আসলে। তাহলে পরে বল এই অঙ্কগুলা করার মূল থিমটা আসলে কি? মূল থিমটা হচ্ছে যে অঙ্ক আমাকে যাই দেখ না কেন, আমার প্রথম কাজ হচ্ছে কি বল? অঙ্ক আমাকে যাই দেখ না কেন, প্রথম কাজ হচ্ছে পুরো অঙ্কটা পড়া। অঙ্কটাকে ধাপে ধাপে পড়লে অঙ্কটা থেকে তুই কিছু ডাটা পাবি, যেই ডাটাগুলা দিয়ে তোর কাজ হচ্ছে যে একটা ফাংশন ডেভেলপ করা। ফাংশন যদি ডেভেলপ করতে পারিস, তারপরে তোর কি বল ম্যাক্সিমাম চাইছে না মিনিমাম চাইছে নাকি কি বের করতে বলছে, দেন ধীরে ধীরে বের করতে পারবি। বুঝছিস কি এখন? বল কোনো কনফিউশন আছে কারো? যে কোনো কেউ যে ভাই আমার এই কনফিউশন আছে, এইটা সেটা আমি জানি, আর কোনো কোশ্চেন আছে বল? না ভাইয়া। বুঝতে পারছিস তার মানে? বল সাজিদ, সমস্যা আছে কোনো? রুমি, বুঝছিস কি এটা?
জি ভাইয়া। হ্যাঁ ভাই বুঝছি ভাইয়া। গুড। আহাত, পুরোটা কি বুঝতে পারছিস যে কি বলতে চাইছে? জি ভাইয়া বুঝতে পারছি। আর ও যেন কি সাদ, তুই বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা, যাই হোক। নিজেরা কি বাসায় কোনো কারণে এই অঙ্কগুলো একটু ট্রাই করছিলি নিজেরা? জুনায়েদ, ট্রাই করছিলি কখনো? মানে একটু 2, 4, 5টা যে করতে বলছিলাম, নাকি ট্রাই করিস না একটা কেউ? ভাই এগুলো তো ভাই খুঁজে পাই নাই, এমনিতে যেগুলো কনসেপ্ট বুক আছে ওগুলোতে করছি। কনসেপ্ট বুকের গুলো হইছে শেষ? জি ভাই ওইগুলো তো আপনি প্রথমেই করাইছেন, বেশি তো নয়, 5টার মনে 4টা 5টা বেশি হলে আছে। এগুলো তো ভাই খুঁজে পাবো না, কেমনে পাবো এগুলো? এগুলো সব বিএসসি বইয়ে কিছু কিছু দেওয়া থাকে ম্যাক্সিমাম সময়, আসলে এগুলো দেওয়া উচিত ভাই নয়। কোশ্চেন ব্যাংকে ভাই 2টা আছে মনে হয়, মানে যে 2টা আসছিল বুয়েটে সম্ভবত, 2টা বেশি হলো 3টা, আর আর 2টা 3টা এক্সট্রা আছে কনসেপ্ট বুকে। এই ছাড়া তো আর নাই কোথাও, বইয়ে তো এগুলো পাওয়া যায় তো না। আমরা সবসময় ভাবি যে এখান থেকে অনেক প্রশ্ন আসবে, কিন্তু বুয়েটে কেন যেন এত বেশি দেয় না, মানে এত বেশি দেয় না বা দিতেও চায় না আসলে বুয়েটে, বুঝছিস? নর্মালি হচ্ছে যে কম কমই দেয় আসলে। বুয়েটে যে 2, 4, 5টা আসছে মনে হয় একটু সহজ সহজই আসছে আসলে। এবার একটা প্রশ্ন করি, দেখ এটা পারিস কি? ভাই যারা ভাই পরীক্ষা দিতে গেছিল ওই সময় ওদের জন্য তো ভাই কঠিনই ছিল, কারণ ওরা তো আগে হয়তো ভাই এরকম করেনি। এই যে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, জুনায়েদ ভালো কথা বলছিস আর কি। মানে আমি যখন পড়বো তখন দেখা গেল যে ওইরকমই যে আসবে ওইরকম তো আর বলা যায় না, তাই না? সুতরাং আমার সময় আমি যেটা ফেস করব সেটা কঠিন হতেই পারে আসলে। কিন্তু এই যে আমরা তোকে তারপরেও একটা সার্টেন টাইম পর্যন্ত বা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত করাই দিছি, তার মানে এই যে হচ্ছে যে তোর আমরা মোটামুটি যেন ইয়া করতে পারি, মানে একটা স্বস্তির জায়গায় যেন যাইতে পারি, অ্যাটলিস্ট পুরো সিস্টেমটা যেন আমরা বুঝি। এখন যেন আমাদের মনে না হয় যে না এগুলো কঠিন আর কি, বুঝিস না? বিষয়টা হচ্ছে এরকম আর কি। দেখ, এবার তোকে জাস্ট যদি নর্মাল কিছু ম্যাথের কথা বলি, আসলে এরকম আমার কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে তোর কি কার্তেশীয় স্থানাঙ্ক একটু ভালো জানতে হয় আসলে। কার্তেশীয় ভাইয়া জিওমেট্রি মিক্স ভাই করে। আপনি একটু একটু প্র্যাকটিসে দিয়েন ভাইয়া, মানে আমরা বের করব একটু বেশি সময় ধরে, মানে আপনি একটু ছবি তুলে দিয়েন তাইলে। আচ্ছা, আমি লিখেই দিব না আর কি। দেখ, দুইটা প্রশ্ন আছে, আমি একটা করে দিই তারপরে একটা করতে দিব না। বৃত্তের মধ্যে, হুম, বৃত্তের মধ্যে আমি একটা আয়তক্ষেত্র আঁকাবো আসলে, বুঝছস? বৃত্তের মধ্যে যদি আহ বৃত্তের মধ্যে সর্ববৃহৎ বৃত্তের মধ্যে সর্ববৃহৎ আয়তক্ষেত্র, বৃত্তের মধ্যে যে সর্ববৃহৎ আয়তক্ষেত্র আঁকানো যায় বা অন্তর্লিখিত করা যায়, তা একটা বর্গক্ষেত্র। এটা হচ্ছে যে তোর ইয়াতে আসছিল একবার, এনসিইআরটি তে আসছিল একবার। হুম, তো এখানে বলছি যে বৃত্তের মধ্যে যে সর্ববৃহৎ আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় বা যাবে, দেখা যাচ্ছে সেটা আসলে একটা বর্গক্ষেত্র হবে। এরপরে এটা রেসপেক্টে আমি একটা অঙ্ক করতে দিব, মানে এটা একটু 2-1 লাইন একটু ট্রাই করে দেখবি? না পারলে তো আমি আছি, 1-2 লাইন একটু ট্রাই করে দে।
চেষ্টা করতেছিস? না পারলে তো আমি করে দিব, আরেক মিনিটের মতো ট্রাই করে দেখ, না পারলে তো করে দিব। আচ্ছা দেখ, আমি তোকে কিছু আইডিয়া দিচ্ছি আসলে। তাহলে পরে তুই এমনি করতে পারবি, প্যারা নেওয়ার দরকার নেই, একদম দরকার নেই। দেখ, প্রথমে আমাকে একটু বলতো যে এটা কত ভেরিয়েবলের প্রবলেম। আই ডোন্ট নো, আমি জানি না আসলে, যেহেতু আমি এখন অঙ্ক করা শুরু করি নাই, সুতরাং আমি জানিও না যে আসলে এটা কত ভেরিয়েবলের প্রবলেম। তো ঠিক আছে, এখন বলছে যে বৃত্তের মধ্যে যে সর্ববৃহৎ আয়তক্ষেত্র আঁকানো যাবে, এটা আসলে আয়তক্ষেত্র নয়। তুই যদি আসলে কোন একটা আয়তক্ষেত্র এমনি চাইলে আঁকাইতে পারবি, বাট তুই যদি আসলে একটা বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রফল বিশিষ্ট আসলে একটা আয়তক্ষেত্র আঁকাইতে চাস, তাহলে পরে দেখবি যে সেটা ঘুরে ফিরে একটা বর্গক্ষেত্রই হয়ে গেছে। মানে ওদের কথার মূল থিমটা আসলে তাই, যে বলা হইতেছে যে তোর বৃত্তের মধ্যে যে সর্ববৃহৎ আয়তক্ষেত্র অঙ্কন করা যাবে, ঘুরে ফিরে দেখাও যে সেটা আসলে একটা বর্গক্ষেত্রই হয়। তার মানে তুই চাইলে আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবি, বাট আয়তক্ষেত্রের পরিমাণটা বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাণটা তুই যদি ম্যাক্সিমাম করতে, মানে তুই যদি বাড়াইতে বাড়াইতে ম্যাক্সিমাম করে ফেলিস, তাহলে পরে দেখবি যে কি ব্যাপার, এটা আবার ঘুরে ফিরে সেই বর্গক্ষেত্র হয়ে গেছে। আসলে কিভাবে করবো এটা দেখ। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। বৃত্তের মধ্যে একটা আয়তক্ষেত্র আগে আঁকায়া তো নেই, আঁকায় নিলে তো সমস্যা, তাই না? নিলাম একটা আয়তক্ষেত্র আঁকায় নিলাম। তো যেহেতু এটা সেন্টার, এখন আমাকে একটু বলতো ভাই, এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হয়? এটা যে কোনো একটা পয়েন্ট, কার্তেশীয় স্থানাঙ্ক তুই ধরে নিলি যে এটা 0,0। বলতো আমি এরকম করে লিখতে পারি কিনা? এমন করে কি লেখা যায় যে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ধরে নে, ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট জিনিস, তাহলে ব্যাসার্ধ ধরে নে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ব্যাসার্ধ। এই পর্যন্ত আমরা যদি শুরু করি ফার্স্টে, তাহলে এক্স কমা ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী এক্স কমা ওয়াই আসলে কোন জিনিসটা মিন করে? এক্স কমা ওয়াই বেসিক্যালি এইটা হচ্ছে এক্স, আর এই জায়গাটা হচ্ছে ওয়াই। আমার সাথে নিশ্চয়ই সবাই এগ্রি করিস, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে পরে বলতো, এটা যদি এক্স হয়, তাহলে নিশ্চয়ই এইটাও তো আসলে মান, তো মানে তো আসলে এটাও এক্স, আবার এটাও তো আসলে কত, ঘুরে ফিরে ওয়াই। তো বোঝাই যাচ্ছে যে এটাও যদি এক্স হয়, আবার মানে যদি এটাও এক্স হয়, তাহলে এক্স প্লাস এক্স, তার মানে আমরা যে আয়তক্ষেত্র চিন্তা করতেছি তার একখানা বাহু এক্স আর একখানা বাহু হচ্ছে কত, 2y, এবং যে ক্ষেত্রফলটা আমরা কনসিডার করতে চাই সেই ক্ষেত্রফলটা হচ্ছে যে আমাদের এরিয়া 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2x ইন্টু 2y, মানে হচ্ছে 4x ও y। এই পর্যন্ত সমস্যা নাই নিশ্চয়ই আসলে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা জিনিসটাকে কি করতে চাই? ম্যাক্সিমাম করতে চাই। আসলে ম্যাক্সিমামে পরে আসবো, আসলে আপাতত একটু অন্যভাবে চিন্তা করি। এটা হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া A1 অথবা এ যাই লিখি না কেন, এটাকে আমি ম্যাক্সিমাম করতে চাই। ওকে ফাইন। আচ্ছা, আমি যদি আসলে এইটাকে ম্যাক্সিমাম করতে চাই, তাহলে পরে এরিয়াটা কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে? দুইটা। কারণ আমি আসলে এখানে এক্স আর ওয়াই, তার মানে এরিয়াটা হচ্ছে, এরিয়া ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই। তাহলে এরিয়াটা দুইটা চলকের উপর ডিপেন্ড করতেছে। আমি একটু আগেই বললাম যে দেখ, যদি কোনো ফাংশন দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তাহলে পরে আমার শক্তিও নাই তাকে চেঞ্জ করা। তাইলে পরে নিশ্চয়ই এখানে এক্স আর ওয়াই এর মধ্যে আরো কোন একটা সম্পর্ক বের করা লাগবেই লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিন্দুটা, যে বিন্দুটার কথা আমরা বলতেছি, আচ্ছা আমাকে একটু বলতো, এই বিন্দুটা কি শুধু আয়তক্ষেত্রেরই একটা বিন্দু, নাকি এটা আসলে তোর কি বল, এটা হচ্ছে আমাদের বৃত্তেরও একটা বিন্দু? বল। ভাই বৃত্তেরও একটা বিন্দু ভাই। বৃত্তেরও একটা বিন্দু। কে
জি জি জানি। ঠিক আছে দেখ, তো এখানে বলতো এটা যেহেতু মানে এক্স ওয়াই যেহেতু বৃত্তেরও একটা বিন্দু, সুতরাং এটা তো কমন যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। এটা কি আমাকে কেউ শিখায় দিবে নাকি এটা ইউনিভার্সাল ট্রুথ ফর এ সার্কেল? বল জুনায়েদ। জি ভাইয়া। তারপরে কত নিব বল? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। বল এরিয়া মানে কত? এরিয়া মানে হচ্ছে যে তোর 4xy। কয়টা ভেরিয়েবল? দুইটা। কাকে চেঞ্জ করবি? এটাকেও চেঞ্জ করতে পারিস, এটাকেও চেঞ্জ করতে পারিস, তোর ইচ্ছা। তারপরে দেখ চেঞ্জ করার জন্য স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? 4 স্কয়ার এক্স স্কয়ার, এটা হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে এই যে ওয়াই স্কয়ারটা আছে এটাকে চেঞ্জ কর, তাহলে এটাকে বাদ দিই। তাহলে ওয়াই স্কয়ার এই যে এখানে থাকলো, এখানে আমি ওয়াই স্কয়ার মানে কত লিখতে পারি? আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তোর যদি মনে হয় যে না ভাই আমি ওয়াই স্কয়ার কেন এক্স স্কয়ার কে চেঞ্জ করব, তোর ইচ্ছা, তাহলে পরে এটাকে কি লেখা যায়? স্কয়ার ইকুয়াল 4 তার উপরে স্কয়ার। এক্স স্কয়ার মানে আসলে কত দিলাম, ওয়াই স্কয়ার মানে যেন কত, এটাকে দিলাম আর স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। আমি যদি গুণ করে দিই তাহলে এটা আসবে হচ্ছে 16 এক্স স্কয়ার তারপরে আর স্কয়ার। আর এই পাশে যদি নিয়ে যাই তাহলে পরে কত আসবে? তাহলে পরে আসবে হচ্ছে 16 এক্স টু দি পাওয়ার 4। এইটাকে বলতেছি হচ্ছে স্কয়ার। বল এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? বল এমন কেউ আসিস যে এই পর্যন্ত বুঝতে পারিস নাই? বুঝছি ভাইয়া। বুঝতে পারছিস? ওকে। আহাদ বুঝতে পারছিস এই পর্যন্ত? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। তাহলে পরে যদি লেখা হয়ে থাকে তাহলে একবার বল, আমি উপরের পার্টটা মুছে দিই। আসলে মোটামুটি এগুলো তো মুছে দেয়াই যায় আসলে, কারণ জায়গা তো বের করা লাগবে। তাহলে এই যে স্কয়ার পর্যন্ত আসবে। আচ্ছা বা এইটাকে যদি এখন আমরা আসলে তো ডিফারেন্সিয়েশন করতে চাই, কার রেসপেক্টে? ডেফিনেটলি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে। তার মানে এই যে মোটামুটি এইটাকে বললাম যে এটা হচ্ছে ভেরিয়েবল, তার সাপেক্ষে চেঞ্জ হবে ডিএক্স এর সাপেক্ষে। তাহলে পরে এটা যেন কত হবে ভাই? এটা হবে হচ্ছে 16। তারপর এটা হবে কত? আর তার উপরে স্কয়ার। এটা হবে কত? এটা হবে এক্স স্কয়ার। এক্স স্কয়ারটা কত হয়ে যাবে এখন? এক্স স্কয়ারটা হয়ে যাবে এখন 2x। আর হচ্ছে মাইনাস এটা হচ্ছে 16 ইনটু 4 তার উপরে এক্স। তার আসছে দেখ, লেখা যায় না এরকম? লেখা যায়। যদি আমরা এই পর্যন্ত লিখতে পারি আসলে, তো দেন আমাদের কাজটা আসলে কি বল? এখানে আমাদের তুই যখন কাউকে একবার ডিফারেন্সিয়েশন করবি, বল একবার ডিফারেন্সিয়েশন করলে তাকে কত ধরা লাগবে বলতো? ম্যাক্সিমাম। তোকে কি বলছে এখানে? ম্যাক্সিমাম ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে পরে বল জুনায়েদ একবার ডিফারেন্সিয়েশন করছে এটা সমান কত হবে বল? 0 ভাইয়া। 0 যদি হয় তাহলে পরে 0 ইকুয়াল কত বল? 16। এটা হচ্ছে কত? আর স্কয়ার। এটা হচ্ছে 2x মাইনাস 16। এটা হচ্ছে 4। এটা হচ্ছে কত? x কিউব। লেখা যায় নিশ্চয়? শুধু তাই নয়, এই 16 আর 16 তো গায়েব হয়ে যাবে আসলে। তারপরে এটা 2, এটা হচ্ছে কত? 2 হয়ে যাবে আসলে।
আর আমি তাহলে কি লিখতে পারি, মোটামুটি হচ্ছে যে তোর এক্স আর একখান এক্স তো চলে যাবে, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এটা কত আসবে, 0 ইকুয়াল আর স্কোয়ার মাইনাস হচ্ছে 2x স্কোয়ার। তো আমাদের বাকি পার্টটা এবার মুছে দেওয়ার পালা। এটাকে যদি মুছে দেই এখান থেকে, তাহলে পরে কত হবে, এটা 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার দেওয়া যায়। এটা আমার তো দরকার এক্স স্কোয়ার, কারণ আমি তো আসলে তোর কি বল এক্স আর ওয়াই এর মান বের করি। এক্স আর ওয়াই এর মান বের করার পরে যদি দেখি যে এক্স আর ওয়াই এর মান সেম চলে আসে, তাহলে পরে আমরা অঙ্কটা করার পরে মন্তব্যে যাইতে পারবো যে যেহেতু বোথ সাইড আর ইকুয়াল, অর্থাৎ বাহু দুইটার দৈর্ঘ্য যেহেতু সেম, সুতরাং এটা বর্গক্ষেত্র না হয়ে যাবে না। অর্থাৎ যদি আমরা কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশন অলরেডি ব্যবহার করে ফেলছি, ফেলার পরেও যদি আমাদের এক্স আর ওয়াই ডিফারেন্ট আসে, তাহলে বলবো যে না, আয়তক্ষেত্রই থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রফল পাওয়ার জন্য আয়তক্ষেত্রই যথেষ্ট। কিন্তু আমরা ম্যাক্সিমাম কন্ডিশন ধরার পরে যদি এক্স আর ওয়াই সেম আসে, তাহলে পরে বলবো যে এটা আয়তক্ষেত্র নয়, এটা বর্গক্ষেত্র যদি সেম আসে। তাহলে পরে এই যে এক্স মানে কত হবে, এক্স মানে আর স্কোয়ার বাই কত 2 হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আর বাই রুট ওভার। আমরা জানি কি জানি, আমরা তো জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত ভাইয়া, এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 2 প্লাস এটা মানে কত ওয়াই স্কোয়ার, এটা মানে কত আর স্কোয়ার। একটা আর স্কোয়ার থেকে অর্ধেক আর স্কোয়ার বাদ দিলে কত হবে, একটা থেকে অর্ধেকটা বাদ দিলে কত হবে, আর স্কোয়ার বাই 2। আর এই ওয়াই মানে আবার কত হবে, ওয়াই মানে আবার হবে হচ্ছে যে আর বাই রুট ওভার 2। এখন আমাকে একটু বলতো ভাই, যে আমাদের এক্স আর ওয়াই এর মান কি আলাদা নাকি সেম আসছে? আহাত বল, এই পর্যন্ত বুঝছিস? তাহলে পরে বল যে দুটার মান কি আসছে, সেম। দুইটার মান সেম আসছে। তাহলে দুইটার মান যদি সেম আসে, দুইটার মান যদি সেম আসে, এক্স আর ওয়াই যদি বোথ ইকুয়াল চলে আসে, এবং দুইটার মানে যদি আর রুট ওভার 2, এটাকে যদি বলি আর রুট ওভার 2, তার মানে দেখ প্রথমে আমরা কি করতেছি, আমরা ধরে নিচ্ছি যে বৃত্তের মধ্যে একটা আয়তক্ষেত্র আমরা বসাইতে পারছি। পারার পরে আমরা ওই আয়তক্ষেত্রের একটা ক্ষেত্রফল বের করার জন্য ফার্স্টে একটা সমীকরণ দেখলাম। সেই যে সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণটার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই মানটা ম্যাক্সিমাম করব। কিন্তু আমি দেখি যে সমীকরণটা দুইটা ভেরিয়েবলের প্রবলেম তো আমি পারি না, সেই জন্য আমি দুইটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিছি। যখন আমি দুইটা ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিছি, তখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ফাংশন ডেভেলপ করছি। করার পরে আমার টার্গেট হচ্ছে যে তার মানটা ম্যাক্সিমাম, ধাপে ধাপে চিন্তা করা, একবারে চিন্তা করার দরকার নেই, মানটা ম্যাক্সিমাম বানাবো। তাহলে ওই যে একটা সাপেক্ষে চেঞ্জ হয়, তাহলে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন দিস রেজাল্ট হচ্ছে যে মাস্ট বি 0। তার মানে আমি কিন্তু অলরেডি ম্যাক্সিমামের সত্য এই যে এখানে অ্যাপ্লাই করেই দিছি। করার পরে এক্স এর মান আর ওয়াই এর মান যদি ডিফারেন্ট আসতো, তাহলে পরে আমরা বলতাম যে বর্গক্ষেত্র হওয়ার দরকার নাই, আয়তক্ষেত্র দিয়েই বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম এরিয়া বিশিষ্ট আসলে একটা আয়তক্ষেত্র পাওয়া পসিবল। কিন্তু ম্যাক্সিমামের সত্য অ্যাপ্লাই করার পরে আমরা দেখলাম এক্স আর ওয়াই হচ্ছে আমাদের কি আসে না, এক্স আর ওয়াই হচ্ছে আমাদের সেম আসতেছে, আসলে আলাদা আলাদা আসে না। তারপরে আমরা বলতেই পারি যে আসলে বৃত্তের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, তাহলে পরে সেটা কি হয়ে যাবে বল, সেটা আমাদের ডেফিনেটলি হচ্ছে যে তোর একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভাইয়া বল। ভাই আপনি যে স্কোয়ার কে যে ভাইয়া করলেন, মানে স্কোয়ারের সাপেক্ষে যে করলেন স্কোয়ার, এখন যদি ভাইয়া ওটা আমরা যদি আপনি বুঝলেন না গ্রাফ দিয়ে, তাহলে ভাই গ্রাফে সাইন স্কোয়ার হলে ভাই ওইখানে মানে মিনিমাম পয়েন্ট হবে 0 আর ম্যাক্সিমাম পয়েন্ট হবে 1, তাই না? বুঝিনি, আরেকবার বল। মানে এখানে এ স্কোয়ার দিয়ে করলেন না, মানে ক্ষেত্রফল স্কোয়ারের উপর সাপেক্ষে করছেন, যে মানে এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফল স্কোয়ার যে ইয়ে করছেন, ডিফারেন্সিয়েট করছেন। এখন ওই যদি আমরা সাইন এক্স এর গ্রাফে যদি সাইন স্কোয়ার এক্স এর সাপেক্ষে ভাই ওইটা ম্যাক্সিমাম মিনিমাম বের করি, তাহলে ভাইয়া ওটা হলো ম্যাক্সিমাম হবে 1 আর মিনিমাম হবে 0। আগে ছিল মিনিমাম -1, ওইটা এখন 0 হয়ে যাবে, তাই না? ওয়েট আমি বলতেছি, এভাবে বুঝছিস আর কি। জুনায়েদের একটা প্রশ্ন আসছে, আসলে জুনায়েদের কাছে মনে হইতেছে যে আসলে আচ্ছা বলতো আমাকে এই পর্যন্ত বুঝিস না এমন কেউ আসিস? সাদ তুই কি বুঝতে পারছিস? রুমি? জি ভাইয়া। আচ্ছা বলতো বৃত্তের বেলায়
এই প্রবলেম গুলা দুইটা ওয়েতে সলভ করা যায়। আচ্ছা, তারপর জুনায়েদের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। বল, বৃত্তের বেলায় না এরকম নাম শুনছিস কখনো? প্যারামেট্রিক স্থানাঙ্ক নাম শুনছিস? জি ভাইয়া। প্যারামেট্রিক স্থানাঙ্ক বল, বৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক কত বল? ভাইয়া এ sin থিটা এ cos এ সাইন থিটা এ কস থিটা, বাট আমি যেহেতু আর ধরে নিয়েছি তাহলে আচ্ছা ধর এ দিয়ে ধর, ও যেহেতু বলছে মুখ দিয়ে একটা কথা, তাহলে দেখ এ সাইন থিটা এ কস অফ থিটা, এটা কি হবে? এই এক্স মানে কত হয় রে? এক্স মানে কার্তেশীয় স্থানাঙ্কে ফেললে কত হয়? যদিও বা সমস্যা নাই, তারপরও এইভাবে লেখাই বেটার। একটা দিয়ে করলেই হলো। তারপরও এক্স মানে কত বল? এক্স বাই এ মানে যে চলে আসে কত বল? কস চলে আসে না? ভূমি বাই অতিভুজ। তাহলে প্রথমটা সাইন না নিয়ে কস নেওয়া বেটার, নিলে কোনো সমস্যা নেই। বল এমনি করে বল, আমার এরিয়া কত আসে? এরিয়া ছিল হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এখন যদি আমি এক্স ইন্টু ওয়াই করি, তাহলে পরে আসবে এ কস অফ থিটা, এটা আসবে এ সাইন অফ থিটা। তাহলে পরে হচ্ছে কি আমি লিখতে পারি এ স্কোয়ার সাইন থিটা, এটাকে বললাম কস থিটা। আর বুঝেই গেছি স্যার কি, যেহেতু এমন তো নয় যে তুই ত্রিকোণমিতি জীবনেও করিস, তাই না? দুই এখান এখানে নিলি আর দুই একটা এখানে নিবি আসলে, তাই না? তখন তো বোঝাই যাচ্ছে যে আমি তোকে কি করতে বলতেছি। cos অফ থিটা ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল হচ্ছে যে তোর স্কয়ার বাই 2, এটা হচ্ছে সাইন অফ কত 2 থিটা। এখন আমাদের এরিয়াটা যেন কি হইতেছে? স্কয়ার বাই 2, এটা হচ্ছে সাইন 2 থিটা। তোর জন্য টার্গেট কি ছিল? এটার মান কি করা? ম্যাক্সিমাম করা। এবং এটা কার উপর ডিপেন্ড করে? থিটার উপরে ডিপেন্ড করে। সুতরাং ডিএ বাই এবার হবে ডি থিটা। ম্যাথ বুঝলে তোর যেটা ভালো লাগে তুই সেদিকে নিয়ে যাবি। আসলে স্কয়ার বাই 2, তাহলে sin 2 থিটা মানে কত? cos অফ 2 থিটা। তাহলে কি শেষ? বলতো আদনান, ঠিক আছে না? একটা 2 আসে। হ্যাঁ, একটা 2 আসে। Good. এই যে 2 থিটাকে আবার করলে একটা 2 চলে আসে। তাহলে পরে এটার মান কত? এটার মান কি চাস? এটার মান চাস হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটার মান কত হতে হবে বললাম? তাহলে যদি 0 হয়ে যায় তাহলে পরে কত হবে? 2 2 তো গায়েব হয়ে গেছে, তাহলে কত আসবে? স্কয়ার, এটা হচ্ছে কত? cos অফ 2 থিটা ইকুয়াল কত? 0। তাহলে এটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? আসলে 0 হয়ে যাবে। cos অফ 2 থিটা ইকুয়াল কত? 0। বল cos থিটা ইকুয়াল 0 বল। এই 7.2 মনে আছে? cos থিটা ইকুয়াল 0, থিটা ইকুয়াল কত? 2n প্লাস 1, তারপরে কত হয়? যে কোনো একজন বল। π/2 ভাইয়া। পাই বাই 2। গুড সাজিদ, পাই বাই 2। তাহলে এখন আমাকে বলতো, এখানে কিন্তু আমাদের ডোমেনের বাধ্যবাধকতা নেই, কারণ তুই এই যে বৃত্ত ঘুরতেই থাক ঘুরতেই থাক ঘুরতে থাক, সুতরাং n ক্যান বি মানে হচ্ছে যে তোর পসিবিলিটি এনি কাইন্ড অফ ভ্যালু আসলে। তো বল আমি যদি আসলে এখানে থিটার কিছু মান বলি, cos থিটা ইকুয়াল 0 মান বল। থিটা মানে কত কত আসছে? 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটার এই মানের সাপেক্ষে এই যে এবার সেকেন্ড টাইম আমি এটাকে কি করব? ডেরিভেটিভ করব। তো আমি কিছু মান বসাই, n ইজ ইকুয়াল টু 0 নেই, তাহলে থিটা ইকুয়াল কত আসবে? পাই বাই 2। আরেকটা নিই, তাহলে কত আসবে? 3 পাই বাই 2। এগুলো আবার একই জিনিস রোটেট করে করে আসতেছে, দরকার নেই। পাই বাই 2 মানে এখানে 3 পাই বাই 2, 5 পাই বাই 2 না নিয়ে দরকার নেই, একই জিনিসই 360 এর মধ্যে নেই। এখন আমাকে বলতো, ভাইয়া থিটা বল ইকুয়াল π/4 হয় ভাইয়া, ওইখানে একটা 2 আছে তো। তুই না বললি 2 নাই, এখন আবার বলতেছিস 2 আছে। না ভাইয়া 2 থিটা, ওই যে cos 2 থিটা। ও আচ্ছা 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 আচ্ছা, সরি। এই যে মানে বুঝছি বুঝছি, এটার কথা বলতেছিস তো। তাহলে এটা কত হবে বল? পাই বাই 4, তারপর 1 বসা। তাহলে 1 বসাইলে হবে হচ্ছে যে 3 পাই বাই 4, তারপর 5 পাই বাই 4। দেখ বসা আর কি মানগুলো। এখন আমাকে একটু বলতো ভাই, এই যে তুই এই পর্যন্ত লিখলি আসলে থিটার মান পাই, তোর জন্য টার্গেট মানটাকে ম্যাক্সিমাম করা। তুই কেমনে শিওর হবি যে আসলে একবার করে তো তুই ম্যাক্সিমাম মিনিমাম বুঝবি না, তাহলে তোকে সেকেন্ড টাইম করতে হবে। তাহলে ডি স্কয়ার এ বাই হচ্ছে কত? ডি থিটা স্কয়ার। পাইছিলাম কত? এটা মানে পাইছি স্কয়ার cos 2 থিটা। তাহলে এটা আসলে স্কয়ার cos 2 থিটা মানে কত? সাইন, এটাকে বললাম হচ্ছে কত? 2 থিটা। আর এটা হচ্ছে যে কত? 2 মাইনাস। এটা মানে কি লেখা যায়? মাইনাস লেখা যায়, সাইন হচ্ছে কত? 2 থিটা লেখা যায়, আর এটা হচ্ছে কত? স্কয়ার বাই কত? 2 লেখা যায়। আচ্ছা আমি যদি পাই বাই 4 যদি কনসিডার করি, তাহলে পাই বাই 4 এ বল জুনায়েদ বল, পাই বাই 4 আর 3 পাই বাই 4 সাইন কতটুকু পর্যন্ত পজিটিভ থাকে?
0 থেকে 180 উপরের ভাগ পর্যন্ত সাইন কত পজিটিভ। তাহলে তাহলে পরে বল π/4 আর 3π/4 এই মান দুটো যদি আমি বসাই তাহলে d স্কয়ার বাই dt স্কয়ারের মান অলওয়েজ কি থাকবে বল? নেগেটিভ থাকবে কি থাকবে না? জি ভাইয়া। এই যে আমি আবার বলতেছি থিটার মান π/4 এবং 3π/4 এই যে দুইটা মান আছে এই দুই মানে সাইন অলওয়েজ টেক্স পজিটিভ। সাইন যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ইনটু মাইনাস তাহলে অলওয়েজ নেগেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ। তার মানে আসলে কত বল আমার ক্ষেত্রফল কত আসবে? ম্যাক্সিমাম আসবে আসলে। তাহলে পরে মানে কি এটার মানের জন্য ম্যাক্সিমাম আসে, এটার মানের জন্য ম্যাক্সিমাম আসে। তাহলে এটার মানখানা আগে বসাই। কোথায় বসাবো বল? থিটার মান কোথায় বসাবো? এই যে থিটার মান কোথায় বসাবো বল? এই মানের জন্য তো ম্যাক্সিমাম আসবে। তাহলে পরে এক্স আর কত ছিল? স্থানাঙ্কে বসান। x আর y এর স্থানাঙ্কে বসাবো। মনে আছে a ইকুয়াল কত সরি x মানে কত ছিল বল? x মানে ছিল a তারপরে কত? একজন বলছিলি এইটা। আর y মানে কত বল? a sin থিটা। এই মনে আছে 7 বলছিলি মনে হয়। তাহলে পরে কি লেখা যায় a cos থিটার জায়গায় কত বসাবো? π/4 বসালে কত আসবে? 1/√2 মানে কত? a/√2 আর এটা মানে কত আসবে? π/4 এর জন্য তো সেম ভ্যালু দুইজনার। তার মানে কত? এটা a আবার কত 1/√2। বল মান দুইটা সেম আসছে নাকি আলাদা আলাদা আসছে বল? সেম ভাইয়া। মান দুইটা যদি সেম আসে x আর y ভ্যালু অফ x আর y কেমনে করলে এটা ম্যাটার করে না আসলে। আমি প্যারামেট্রিক স্থানাঙ্ক দিয়ে করাটাকে সবচেয়ে সেফ মনে করি। তার মানে প্যারা হয় না কারণ জিওমেট্রি বা ত্রিকোণমিতি বারবার অ্যাড করাই লাগে। সুতরাং আমরা এটাই বেটার আসলে। ওটা দিয়েও করা যায় যে যেটা পছন্দ করে। তাহলে ভ্যালু অফ x আর y আর ইকুয়াল। হ্যাঁ মানটা যদি দুইটা মানে যদি ইকুয়াল হয় ভাইয়া তাহলে পরে ডেফিনেটলি হচ্ছে যে কনসিডার দ্যাট হচ্ছে যে ডেফিনেটলি এটাকে আমরা কি বলবো বল? এটা তখন কি হয়ে যাবে? তা আয়তক্ষেত্র হবে না, এটা তখন বর্গক্ষেত্র হবে আসলে। এই আচ্ছা তোরা কি বুঝতে পারছিস পরের নিয়মটা বুঝছস? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে রুমি লেখা শেষ করে এই পর্যন্ত। জি ভাইয়া বুঝছি। আচ্ছা লেখা শেষ করে আমাকে বল। ভাইয়া বল ভাই একটা ছবি দিছিলাম ভাই দেখেন তো, একটা কুইশনের ছবি ভাই। কিসের? দেখেন ভাইয়া ওই ইলেকট্রিসিটির দিক থেকে ভাইয়া ম্যাক্সিমাম মিনিমাম ভাইয়া ইউজ করা হয়েছে ভাই। দেখেন না একটু কোশ্চেনটা। The electric field strength due to a ring of radius r distance x. হ্যাঁ এটা কি হয়েছে বল? ভাই আজকে সকালে ভাই কোশ্চেনটা দেখছিলাম ভাই, অনেক ভালো লাগছে ভাই। এটার ভিতরে ভাই ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করা ভাই। এখানে যেটা দিছে এখানে যে ম্যাক্সিমাম মিনিমাম করাইছে তাতে কোনো সমস্যা নাই। এটা তো তোর ইয়ার ভিডিও আর ডাইপোলের জন্য করাইছে আসলে। এটা একটা রিং ভাই, রিং এর ভাইয়া ওই সেন্টার অ্যাক্সিস থেকে ভাইয়া আর মানে এক্স ডিসটেন্সে ভাইয়া ইলেকট্রিক ফিল্ড ভাই কখন ম্যাক্সিমাম হয় ভাই এইরকম আচ্ছা একটা। এখন আমি তো কি বলি ওয়েট, এখন আমি তো কি বলি তার জন্য তো তোকে আগে ইলেকট্রিক ফিল্ডের ওই পয়েন্টের ফর্মুলা জানা লাগবে কি লাগবে না বল? জি ভাই জানি ভাই ওটা। তোর সিলেবাস থেকে তো শর্ট সিলেবাসে তো নাই, তাহলে এখন আমি কেমনে এই দিক নেবো বল? ম্যাথে ভাইয়া ঢুকাই দেন ভাইয়া। হ্যাঁ সেটাই তো মানুষ ধরে গালাবে হবে। আচ্ছা দেখ এই পর্যন্ত। না ভাই জুনাইদ বলতেছিল ভাই প্রবলেম খুঁজে পায় না ভাই, অভাবই নাই ভাই ম্যাক্সিমাম আর মিনিমামের ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে পরে করাবো, আমার তো সমস্যা নেই, আমি তো বলি নাই যে শেষ। হইছে এই পর্যন্ত।
বুঝতে ভাইয়া ওকে দেখ, এবার আমি তোকে দাঁড়া দুটো অঙ্ক হলে একটু লিখে দিই ঝটপট। সেম সেম টাইপের অঙ্ক, তোর যেভাবে ভালো লাগে তুই করবি, আসলে ট্রাই করবি আসলে। দেখ তো, লিখবে আর ব্যাসার্ধ বিশিষ্ট নির্দিষ্ট গোলকের মধ্যে আর ব্যাসার্ধ বিশিষ্ট নির্দিষ্ট গোলকের মধ্যে আর ব্যাসার্ধ বিশিষ্ট নির্দিষ্ট গোলকের মধ্যে সর্বাধিক আয়তন বিশিষ্ট কোণকের উচ্চতা, আরবি না ট্রাই করিস, সর্বাধিক আয়তন বিশিষ্ট। দেখ আগেরটা কি ছিল, আগেরটা ছিল সার্কেল 2 ডাইমেনশনাল, এই জন্য আমি ওর মধ্যে একটা রেক্টেঙ্গেল দিছি, সেটাও 2 ডাইমেনশনাল, দ্যাটস ওয়াই এরিয়া দিয়ে ক্যালকুলেট করছি। গোলক যেমন 3D, আমি একটা কোণক দিছি তার আয়তন চাইছি, তারা 3 ডাইমেনশনাল, দ্যাটস ওয়াই দিছি এটা। আয়তনের মধ্যে কোনদিন কিন্তু কেউ এরিয়া চাবে না আসলে, বুঝছস? সর্বাধিক আয়তন বিশিষ্ট কোণকের উচ্চতা, কোণক মানে তো বুঝিসই বাদামের যে ঠোঙ্গা, এটা অঙ্ক করাবো, টেনশন নেওয়ার দরকার নেই, আপাতত তুই দেখ এটা পারিস কি। আচ্ছা এইচ ইকুয়াল কত হবে তোর জন্য একটু সুবিধা করে দিই, তাহলে পরে আবার দেখা গেল যে তুই অকুল পাথারে হারিয়ে গেছিস। এইচ ইজ ইকুয়াল টু 4r/3। সেকেন্ডটাও সেম টাইপের, মানে মানে আমরা যেমন করলাম আর কি, সেটা হচ্ছে যে এটা আরেকটার মধ্যে দিব। দেখ তার সমীকরণ এইটা, জুনায়েদ বল। পরাবৃত্ত ভাইয়া। জুনায়েদ তোর মাথা খারাপ হয়েছে? ও সরি সরি, খেয়াল করি। তুই এটা কি কইলি? এই বল আদনান, এখানে যদি a গ্রেটার দ্যান b হয় তাহলে পরে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত? বল। খেয়াল নাই ভাইয়া। এই দুই ফোকাসের খেয়াল থাকবে না কেন গাধা? এটা a, 0 মাইনাস a, 0, তাহলে 2a, কিছু নাই। হ্যাঁ, দেখতে হবে ভাইয়া একবার। বল কোন এই সাজিদ নিচটা বল। ভাই একটু ভুলে গেছি ভাইয়া, মাথার মধ্যে আসলে কত ভাবে নাই, মানে জি ভাইয়া বলেন। কয়েকদিন নিয়ামক দ্বয়ের দূরত্ব কত বল? দূরত্ব বলছেন, সমীকরণটা মনে আছে ভাইয়া? ভাই x is মনে equal to plus minus a by e ভাইয়া। দেখছস? এটা হচ্ছে তোর কি সমীকরণ বল? এটা সমীকরণ গাধা। যাই হোক, সর্বাধিক ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের বাহু ন্যাক, দুইটা সেম ক্যাটাগরির ম্যাথ। এর জন্য কি হিন্টস দেওয়া লাগবে? ভাইয়া বল। কোনিক্স এর একটা এক্সাম নিয়েন ভাই, কোনিক্সটা পড়া হয়নি অনেকদিন হলে, ভুলে গেছি, রিভাইজ দিলে সুবিধা হবে একটু। কোনক অথবা শঙ্কু, শঙ্কুর জন্য কত হয়? অথবা তাবু, তাবু 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 একই ভাবে রাখা হয়। বাদামের ঠোঙ্গা কত হয়? 1/3 পাই। আয়ার্স করে 8। এক্স্যাক্টলি, এটা একটা হিন্টস দিলাম এই যে এটার জন্য। লেখা দুটো লেখা হয়েছে কিনা ভাইয়া লেখা হইলে শুনছেন? বল। কোনিক্সের কি হয়েছে? এক্সাম দিবি?
জি ভাইয়া, নিয়ন ভাইয়া, ভুলে গেছি, মানে অনেকদিন হলো পড়া হয়নি তো। দিন পড়া হয় না, সমস্যা নেই, নিবনি আর কি। ঠিক আছে, লিখছস? হয়েছে ভাইয়া। এখন যা, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নে। ভাই শেষ নাকি আরো পড়াবেন ভাইয়া? আরো পড়াবো আর কি, সবকিছু ঠিক থাকলে পড়াবো, আমার কোনো প্ল্যান নেই, আমি বাইরে যাবো আরো পরে আর কি, বুঝছস? ঠিক আছে, পড়ে নে তাইলে সবাই, আর অঙ্ক দুইখানা লেখ আর কি। কতদিন পরে ভাই জয়েন করবো? বুঝি না কয়টা বাজে এখন? দাঁড়া, 54 তো, 10-এ জয়েন করলেই হবে আর কি। আচ্ছা ভাইয়া। 10, ওকে। 54। হুম, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যা নামাজ পড়েন। আল্লাহ হাফেজ ভাইয়া।